পাশ করেছি জানুয়ারি 2024-এ। তো আমাদের আজকের যে সলভ সেশন সেখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আহ, আজকের যে আপনারা যারা কোশ্চেনটা অ্যানালাইসিস করেছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন যে এই সেশনের যে কোশ্চেনটা আসছে আসলে সবকিছু কিন্তু খুবই স্পেসিফিক ভাবে চেয়েছে। এই সেশনে কিন্তু আসলে যে ইভালুয়েশন ম্যানেজমেন্ট মানে এই টাইপ কোশ্চেন কিন্তু খুবই কম ছিল। তো আমরা শুরু করি আমাদের আমি হচ্ছে ফার্স্ট কোশ্চেন যেটা 1 নাম্বার সেটা সলভ দেখাবো। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে a 22 years old primary gravida attended obstetric outpatient department at her 30 weeks of gestation with the complaints of increased frequency of micturition with lower abdominal pain. She does not have fever or loin pain. এটা হচ্ছে সিনারিও আপু। তো সিনারিও দেখে যেটা বোঝা যাচ্ছে এটা অবশ্যই এটা ইউটিআই এর সিনারিও দেওয়া হয়েছে। এবং এখন কোশ্চেন গুলো দেখি আপু, দেখেন কোশ্চেন ছিল কি, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। এখন কোশ্চেনের সাথে সাথে আমাদেরকে মার্কটাও দেখতে হবে। দেখেন মার্কস কিন্তু 1। হোয়াই দিস কন্ডিশন ইজ মোর কমন ডিউরিং প্রেগনেন্সি, এখানেও কিন্তু 1। আর তারপর দেখেন 3 নম্বর কোশ্চেনটা কি, হোয়াট মাইট বি দ্য কমপ্লিকেশনস ইফ ইউ ডোন্ট ট্রিট হার প্রপারলি। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার দেখি। আমাদের কিন্তু ডায়াগনোসিস শুধু ইউটিআই এভাবে লিখলে হবে না, আমাদের ফুল ডায়াগনোসিস, যেমন প্রাইমি গ্রাভিডা 30 উইকস অফ প্রেগনেন্সি উইথ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এখানে কিন্তু আমরা যদি শর্ট ফর্মে ইউটিআই লিখি তখন হয়তো দেখা যাবে ফুল মার্কস আমরা নাও পেতে পারি। এই জন্য এইভাবে ভেঙে ভেঙে আসলে পুরাটা লিখতে হবে। সেকেন্ড কোশ্চেন যেটা ছিল তার অ্যান্সার হচ্ছে কি, ডেক্সট্রো রোটেশন অফ গ্র্যাভিড ইউটেরাস কম্প্রেসিং দ্য রাইট ইউরেটার। আমরা জানি যখন গ্র্যাভিড ইউটেরাস এই যে আপনার হচ্ছে হলো এই থার্ড ট্রাইমিস্টারে গিয়ে এটা হচ্ছে প্রেশারাইজ করে, তারপর কি হচ্ছে যখন হাই ইস্ট্রোজেন লেভেল থাকে সেটা হচ্ছে পেরিস্টালসিসকে কমিয়ে দিচ্ছে। এই দুইটাই হচ্ছে মেইন কজ। যেহেতু 1 মার্কস এই দুইটা লিখলেও হবে, কিন্তু যে বাকি দুইটা এই দুটো দিয়ে দিয়েছি কারণ দেখা যাবে নেক্সট সেশনে যদি এই কোশ্চেনটা 1.5 মার্কস বা 2 মার্কস দিয়ে আসে তখন কিন্তু হচ্ছে হলো এই 4টা পয়েন্টই লিখতে হবে। আর এই যে বাকি দুইটা পয়েন্ট যেটা ম্যাটারনাল পোর হাইজিন অ্যান্ড ক্যান্ট ওয়াশ প্রপারলি ইন দিস টাইম ফর ডিসকমফোর্ট, কারণ এই সময় দেখা যায় কি পেশেন্টের পেটটা একটু বড় হয়ে যায়, তখন সে ঠিকমতো হাইজিন মেনটেন করে না এবং ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারে না। এখন আমরা দেখি যে কমপ্লিকেশন, এই যে কমপ্লিকেশন, এটা একটু মাথায় ঢুকিয়ে নিবেন আপুরা যে এই লেভেলে এসে কমপ্লিকেশন বলতে শুধুমাত্র ম্যাটারনাল কমপ্লিকেশন লিখলেই হবে না, যেহেতু এটা অবস্টেট্রিকের কোশ্চেন। সো কমপ্লিকেশন বলতে দুইটাই, ম্যাটারনাল কমপ্লিকেশন আসবে এবং ফিটাল কমপ্লিকেশন এখানে আসবে। এখানে কিন্তু মার্কস ছিল 3, তার মানে আমাকে অবশ্যই অ্যাটলিস্ট 6টা কমপ্লিকেশন লিখতেই হবে। আমি এখানে চারটা চারটা করে 8টা দিয়েছি, 4টা ম্যাটারনাল এবং 4টা ফিটাল। ম্যাটারনাল কমপ্লিকেশন গুলো কি, ইউটিআই থেকে মোস্ট কমনলি কি হয়, প্রম হয় এবং প্রম থেকে প্রি টার্ম লেবারে চলে যায়, দেন ক্রনিক রেনাল ডিজিজ হয় এন্ড দেন প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করে। আর ফিটাল কমপ্লিকেশন কি হবে, এই যে প্রি টার্ম লেবারের জন্য কি হচ্ছে, প্রি ম্যাচুরিটি হচ্ছে, লো বার্থ ওয়েট হচ্ছে, এফজিআর হচ্ছে এবং আইওডি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই যে দেখুন এই কোশ্চেনটাই একদম কিন্তু ছোট ছোট লেখা, তাই না? এই একদম 1 মার্কস 1 মার্কস করে এই এভাবেই কোশ্চেন গুলা ইউজুয়ালি আসে। হ্যাঁ, এখন আমাদের সেকেন্ড কোশ্চেনে চলে যাই। সেটা কি, a 35 years old second gravida presents in OPD at 34 weeks of pregnancy with undue distension of abdomen. UG shows single living fetus with polyhydramnios. এখন এটার কোশ্চেন গুলো কি এসেছে। আচ্ছা, একটা কথা বলি আপু, এই পলিহাইড্রোমনেস থেকে কিন্তু এই গত সেশনের মানে জুলাই 2023 সেশনেও কিন্তু কোশ্চেন এসেছিল। এখন যদি জুলাই 2023 সেশনে এসেছে এই জন্য যদি 2024-এর জানুয়ারিতে আসবে না এমন কোনো কিন্তু রুলস নেই, ঠিক আছে? এই পলিহাইড্রোমনেস টপিকটা থেকেই কিন্তু গত সেশনও এসেছে এবং এই সেশনও এসিকিউ এসেছে। হ্যাঁ, এটার কোশ্চেন গুলো কি, হোয়াট আর দ্য সোনোগ্রাফিক ফাইন্ডিংস অফ polyhydramnios, হোয়াট আর দ্য পসিবল কজেস অফ polyhydramnios। দেখেন এখানে কিন্তু লিখে দিয়েছে যে মেনশন এনি 6। তারপর কি, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ polyhydramnios, এখানেও লিখে দিয়েছে এনি 5। কিন্তু এই এনি 5 বা এনি 6 বলতে কিন্তু যে কোনো 5-6টা লিখলেই হবে না, যেগুলো হচ্ছে মোর কমন মানে মোর স্পেসিফিক ওগুলো কিন্তু আমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটাতে চলে যাই। এই যে এটা কিন্তু মার্কস 1, তারপরও আমি একটু বড় করে লিখেছি, কিন্তু আসলে পরীক্ষার হলে কিন্তু এই যে 2 নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে এই যে ইট উইল হেল্প টু ডিটেক্ট এই যে এএফআই, হ্যাঁ, এমনিওটিক ফ্লুইড ইন্ডেক্স এন্ড ম্যাক্সিমাম ভার্টিক্যাল পয়েন্ট দ্যাট ইজ এমভিপি।
এই দুইটাই কিন্তু মেন। এএফআই যখন মোর দেন 25 সেন্টিমিটার হবে এবং এমভিপি মোর দেন 8 সেন্টিমিটার হবে, তখনই আমরা তাকে পলিহাইড্রোমনিয়াস বলবো। এবং এখন যেহেতু বলছে আলট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিং, তো এই দুটো লিখে সাথে সাথে এগুলো আমরা লিখে দিতে পারি যে মাল্টিপল প্রেগনেন্সি এক্সক্লুড করছে, তারপর যে ফিটাসটা লাইভ প্রেজেন্টেশন, এবং যদি কোনো কনজেনিটাল ম্যালফরমেশন থাকে সেটাও তারা ডায়াগনোসিস করা যাচ্ছে। এখন হচ্ছে কজ আসে, এই কজের ক্ষেত্রেও সেম, ম্যাটার্নাল কজ, ফিটাল কজ, কিছু থাকে আনএক্সপ্লেইনড এবং কিছু থাকে আদার্স কজ। এখন এই যে কজ গুলো, যে ফিটাল কজ, এই যে এখন ABCD, আমাদের সেকশনে সামি ভাইয়া ক্লাস নিয়েছিল, উনি আমাদেরকে সুন্দর এভাবে বলে দিয়েছিল যে ABCD এভাবে দিয়ে লিখলে হয়তো কোনোটা মিস হবে না। তো আমরা এভাবেই শিখেছিলাম যে অ্যানেনকেফালি, ওপেন স্পাইনা বাইফিডা, ক্লেফট প্যালেট, ডিউডেনাল অ্যাট্রেসিয়া, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, ফিটাল ইনফেকশন, এখানে টর্চ এবং পার্বোভাইরাস B19, এটা কিন্তু আপু এসবি এর জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে জেনেটিক সিনড্রোম, এগুলো হচ্ছে কিছু ফিটাল কজ। ম্যাটার্নাল কজ কি? ম্যাটার্নাল কজ হচ্ছে কার্ডিয়াক ডিজিজ, রেনাল ডিজিজ, ডায়াবেটিস। এবং হচ্ছে প্লাসেন্টাল কজ, সেটা কি? কোরিও এনজিওমা অফ দ্য প্লাসেন্টা, এটা একটা প্লাসেন্টাল টিউমার, মাল্টিপল প্রেগনেন্সিতেও হয়, এবং ইডিওপ্যাথিক এটা চলে সবচেয়ে বেশি, 50 to 60%। এখন চলে আসি কমপ্লিকেশন, সেই সেম, ম্যাটার্নাল কমপ্লিকেশন, ফিটাল কমপ্লিকেশন। এখানে যেহেতু বলে দিয়েছিল যে এনি 5 এনি 6, তো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেমন পলিহাইড্রোমনিস থেকে কি হয়, প্রিটার্ম লেবারে চলে যায়, প্রম হয়ে যায়, এবং প্রম হলে কি হয়, কর্ড প্রোলাপস হয়, ম্যাল প্রেজেন্টেশন হয়, প্রি এক্লাম্পসিয়া হয়, এগুলো হচ্ছে মোস্ট কমন। আর ফিটাল কি? প্রি ম্যাচুরিটি কনজেনিটাল ম্যালফরমেশন। আমাদের থার্ড কোশ্চেনটা কি? এ 17 years old primary gravida presented at emergency room with 39 weeks of pregnancy with labor pain for more than 48 hours. On examination, she was exhausted. Pulse 120 per beat per minute. BP 110 by 70 millimeter of mercury and fetal heart sound absent. She delivered a dead female baby with the help of assisted vaginal delivery. এখানে কোশ্চেন গুলো কি দেখেন, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? ডায়াগনোসিসে 1 মার্ক, মেনশন 5 clinical obstetric findings in favor of your diagnosis and list 5 maternal complications of obstructed labor. এখানেও আমাদের যে ডায়াগনোসিসটা দেখেন, এখানে কিন্তু তার ডেলিভারি হয়ে গেছে, তার মানে হচ্ছে হলো সে ডায়াগনোসিসটা এভাবে লিখতে হবে যে ফার্স্ট পোস্টনাটাল ডে অফ ভ্যাজাইনাল ডেলিভারি ডিউ টু প্রাইমি গ্রাভিডা 39 উইকস অফ প্রেগনেন্সি উইথ অবস্ট্রাক্টেড লেবার উইথ ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ। মানে এই পুরো ডায়াগনোসিসটাই কিন্তু আসতে হবে। হ্যাঁ, নাহলে দেখা যাবে যে ওয়ানে হয়তো 0.25 বা 0.5 এরকম মার্কস দিবে। পার অবস্টেট্রিক ফাইন্ডিংস বলতে মেইনলি এখানে পার ভেজানাল এক্সামিনেশনের, মানে পার ভেজানাল যে আমরা ফাইন্ডিংস গুলা পাই, ওইটাই মেইনলি বোঝাতে চাচ্ছে আর কি। এখন এই যে পার, আমরা যারা ওয়ার্ডে কাজ করি অথবা আমরা জানি যে অবস্ট্রাক্টেড লেবারের যে 7টা ফিচার, এই 7টা ফিচার তো আসলে সবাই যারা ওয়ার্ডে কাজ করে সবাই জানে। যে ফার্স্টে আমরা কি দেখি, যে একটা অবস্ট্রাক্টেড লেবার নিয়ে আসলে প্রথমেই দেখা যায় একদম ভালবাটা একদম ইটিমাটাস হয়ে আছে। হ্যাঁ, যখন আমরা হাত ঢুকাই ইন্ট্রোডিউস করি তখন কি দেখি যে একদম ড্রাই হট হয়ে আছে, এবং প্রেজেন্টিং যে পার্ট সেটা একদম জ্যাম হয়ে আছে ভেজাইনাতে, মেমব্রেনটা রাপচার থাকে, এবং অবশ্যই একটা ক্যাপুট থাকে, মোল্ডিং থাকে 3+, আর ক্যাথেটার করলেই দেখা যায় হেমাচুরিয়া। তো এইটাই হচ্ছে অবস্টেট্রিক ফাইন্ডিংস। নেক্সট কোশ্চেন কি? কমপ্লিকেশন। এখন এই যে কমপ্লিকেশন, একটা হচ্ছে পেশেন্ট এক্সস্টেড, এটা বলেই দিয়েছে, এটাও একটা কমপ্লিকেশন, এই জন্য এটা কমপ্লিকেশনের মধ্যে আসেনি। বাকি যে কমপ্লিকেশন গুলো আছে সেগুলোর মধ্যে ইমিডিয়েট এন্ড রিমোট। এখানে কিন্তু ইমিডিয়েট রিমোট এইভাবে লেখার অর্থ হচ্ছে এখানে কিন্তু রিমোটের এই যে VBF, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জন্য কমপ্লিকেশন যখন বলেছে তখন কিন্তু এভাবে ইমিডিয়েট এবং রিমোট, আর এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে শুধু ম্যাটার্নাল কমপ্লিকেশন। হ্যাঁ, তাই এখানে কিন্তু ফিটাল কমপ্লিকেশনটা আসেনি। তো এই যে এভাবে ইমিডিয়েট রিমোট দিয়ে, যে ডিহাইড্রেশন, মেটাবলিক অ্যাসিডোসিস, রাপচার ইউটেরাস, পিপিএইচ এবং সেপসিস। আর রিমোটের আন্ডারে কি VBF, RVF, সেকেন্ডারি অ্যামনিডিও আছে। হ্যাঁ, এখানে যেহেতু 5টা বলেছে তো এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। Next question. Mrs. X presented in labor room with second stage of labor with fetal distress. Attending obstetrician decided to deliver the baby by obstetric forceps. What are the prerequisites should be fulfilled before forceps delivery? What are the advantages of forceps over venous delivery? এই যে এই কোশ্চেনটা, হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু যারা ওয়ার্ডে কাজ করে তারা হয়তো খুব ইজিলি অ্যান্সার করতে পারবে, অথবা যারা হচ্ছে হলো রিটেনের সাথে সাথে অস্প্রি প্রিপারেশন নিয়ে নেয় তাদের জন্য এই কোশ্চেনটা কিন্তু খুব ইজি। কারণ হচ্ছে হলো আমাদের এই সেশনে যেটা হয়েছে যে দেখা গেছে যে রিটেনের সাথে 1 সপ্তাহ পরেই হচ্ছিল অস্পি শুরু হয়ে গেল। তো
তো এই জন্য এখন যেটা করতে হবে যে রিটেনের সাথে সাথে অস্পির প্রিপারেশনটাও একসাথে নিতে হবে। হ্যাঁ, এমন না যে আমি রিটেন পাস করব তারপর অস্পির প্রিপারেশন নিব, এমন না, দুইটাই একসাথে নিতে হবে। তাহলে দেখুন এই কোশ্চেনটা যেটা সেটা কিন্তু অস্পির জন্য যে ফরসেপস ডেলিভারি, ভেন্টুস ডেলিভারি, ওইখান থেকেই কিন্তু মেনলি কোশ্চেনটা দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে দেখি এটার অ্যান্সারটা কি। এটার অ্যান্সারটা হচ্ছে যে ম্যাটার্নাল এন্ড কিছু আছে ম্যাটার্নাল ফিটাল ক্রাইটেরিয়া, আর কিছু আছে হলো তার অ্যাসোসিয়েটেড কিছু ক্রাইটেরিয়া। তো ফিটাল আর ম্যাটার্নাল ক্রাইটেরিয়ার মধ্যে কি আছে যে ফিটাল হেডটা অবশ্যই এঙ্গেজ হতে হবে, সার্ভিক্স ফুললি ডাইলেটেড হতে হবে, মেমব্রেন রাপচার, ফিটাল হেড পজিশন সে কোন পজিশনে আছে, অক্সিপুটো এন্টেরিয়র না পোস্টেরিয়র, এটা অবশ্যই জানতে হবে। কেপুট এন্ড মোল্ডিং এটা 2+ এর বেশি হলে কিন্তু করা যাবে না। হ্যাঁ, পেলভিস এডুকেট যদি না থাকে তাহলেও এটা অ্যাপ্লাই করা যাচ্ছে না। এবং ব্লাডার অবশ্যই এমটাই হতে হবে, এডুকুয়েট ম্যাটারনাল অ্যানালজেসিয়া দিতে হবে, এবং অবশ্যই পেশেন্ট থেকে ইনফর্মড কনসেন্ট নিতে হবে। হ্যাঁ, সেটা ভার্বাল হোক রিটেন হোক। আর আদার্স এর মধ্যে কি আছে, যে করবে সে অবশ্যই এক্সপিরিয়েন্সড থাকতে হবে এবং অ্যাসেপ্টিক টেকনিক মেনটেন করতে হবে, এবং যদি কোনো অসুবিধা দেখা দেয় অথবা ফেইলিওর হয় তখন কিন্তু সাথে সাথে আমাদেরকে সিএস এর ডিসিশনে চলে যেতে হবে, এবং ফ্যাসিলিটি আছে সেখানেই এটার আমরা ট্রায়াল দিতে পারবো। এবং অবশ্যই একজন নিওনেটোলজিস্ট থাকতে হবে, এবং যখন দেখা যাচ্ছে যে আসলে আমি এই প্রসিডিউরটা আর কন্টিনিউ করতে পারছি না অথবা ফেল হচ্ছে, তখন যেন আমি অবশ্যই সিএস এর ডিসিশন নিতে পারি। হ্যাঁ, এটাও একটা ক্রাইটেরিয়া। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি ছিল, যে এটার অ্যাডভান্টেজ, হ্যাঁ ফরসেপের অ্যাডভান্টেজ কি ভিন্টোজের উপরে। আচ্ছা, এটা কি, যেখানে মডারেট ট্রাকশন লাগবে সেখানে আমরা ফরসেপ ইউজ করতে পারি, এটা ভেন্টোজের তুলনায় বেশি এফেক্টিভ। এবং এটা কি করবে, যখন কুইক ডেলিভারি হয়, ফিটাল ডিস্ট্রেস হলে কি হয় যে আমরা তাড়াতাড়ি করি কাট শট অফ দ্য সেকেন্ড স্টেজের মধ্যে, তখন হচ্ছিল কুইক ডেলিভারি করবে ফরসেপ। এটা হচ্ছে কি, প্রি টার্ম বেবি যেমন 36 উইক্স এর আগে যে বেবিগুলো ডেলিভারি হচ্ছে সেখানে ফরসেপ অ্যাপ্লাই করা যাচ্ছে, কিন্তু ভেন্টোজ কিন্তু অ্যাপ্লাই করা যায় না। যদি ফিটাল এজটা অ্যান্টিরিয়র থাকে অথবা যদি ব্রিচের আফটার কামিং হেড অফ দ্য ব্রিচ, এখানেও কিন্তু আমরা ফরসেপ করতে পারি, কিন্তু ভেন্টোসটা কিন্তু এখানে আবার কন্ট্রাইন্ডিকেটেড। এখানে কি হবে, নিউনেটাল যে স্কাল্প ট্রমা, রেটিনাল হেমোরেজ, জন্ডিস, ক্যাফাল হোমাটোমা, এগুলো একটু কম হবে ভেন্টোজের তুলনায়। এবং ভেজাইনাল ডেলিভারি সাকসেস রেটটাও বেশি ভেন্টোজের তুলনায় হচ্ছে ফরসেপসে। তারপর হচ্ছে হলো ভেন্টোজে যেটা হয় যে ভেন্টোজে যে কাপটা থাকে সেটা দেখা যায় অনেক সময় ডিটাচমেন্ট হয়ে যেতে পারে, কিন্তু যেহেতু ফরসেপ ব্লেড যদি ঠিক মতো অ্যাপ্লাই করা হয় তাহলে এই জিনিসটা হবে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, মানে 1 নম্বর কোশ্চেনের লাস্ট 1 নম্বর কোশ্চেন যে 5টা পার্ট থাকে, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। সেটা কি, এ প্রাইমি গ্রাভিডা লেডি at her 30 weeks of gestation developed anemia in spite of getting regular prophylactic iron therapy. Her hemoglobin percentage 8 gram per DL. Her MCH 22 picogram, MCHC 32%, serum iron level 100 microgram, and iron binding capacity 300 milligram per DL. Mention the most probable cause of anemia. Which investigation will you do for her diagnosis, and what will be your next steps of management? এই যে দেখেন আপু, এই যে 1 নম্বরের মধ্যে যে 5টা কোশ্চেন ছিল, এখানে এই শুধু ই এর কোশ্চেনে একটা ম্যানেজমেন্ট এসেছে। হ্যাঁ, আর বাকি সবগুলি কিন্তু একদম ছোট ছোট কোশ্চেন এসেছে, তাই না? তার মানে এখন দেখুন, আমরা হচ্ছে সবচেয়ে কমন কজ, এই যে ফিচার গুলো দেখে এটা কিন্তু বোঝাই যাচ্ছে এটা হচ্ছে একটা থ্যালাসেমিয়ার কেস। তার মানে কি, আমার মোস্ট প্রবাবল কজ অফ অ্যানিমিয়া কি এখানে থ্যালাসেমিয়া, কারণ কি এখানে এই যে আয়রন লেভেলটা কিন্তু নর্মাল আছে। হ্যাঁ, তারপর কি হচ্ছে, একটা সিঙ্গেল একটা ইনভেস্টিগেশনে 1 মার্ক, তাহলে আমি কোন ইনভেস্টিগেশনটা করে বুঝবো যে এটা থ্যালাসেমিয়া? সেটা হচ্ছে কি হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস। হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস করলে আমরা কি পাবো, হিমোগ্লোবিন এ অ্যাবসেন্ট পাবে, হিমোগ্লোবিন A2 3.5%, এবং হিমোগ্লোবিন এফ মোর দেন 90%। এখন আমরা থার্ড কোশ্চেন ছিল ম্যানেজমেন্ট। এখন ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, হিস্ট্রি, মানে 3টা পয়েন্ট, হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, দেন আমি হচ্ছিল ম্যানেজমেন্টে যাব। এখন এটা যেহেতু 3 মার্কের একটা কোশ্চেন, সো আপনাকে হিস্ট্রির মধ্যে 2-3টা লাইন লিখতে হবে, এক্সামিনেশনে যে ইম্পর্টেন্ট 2-3টা লাইন, ইনভেস্টিগেশনও ইম্পর্টেন্ট যে ইনভেস্টিগেশন, এন্ড দেন ম্যানেজমেন্টে যেতে হবে। হ্যাঁ, এটা কিন্তু সরাসরি আপনি ম্যানেজমেন্টে চলে গেলে হবে না। এখন হিস্ট্রির মধ্যে কি, আমি হিস্ট্রির মধ্যে কয়েকটা পয়েন্ট লিখেছি, কিন্তু এখান থেকে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে হচ্ছে থ্যালাসেমিয়া এক্সক্লুড করার জন্য যে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলি
হচ্ছে লিখতে হবে। এখানে কিন্তু সিনারিওতে পেশেন্টের এজটা দেওয়া ছিল না, তাই হিস্ট্রিতে আমাকে অবশ্যই এজটা নিতে হবে। দেন হচ্ছে তার কনসেন্টিনিউয়াস ম্যারেজ আছে কিনা, সে রেগুলার অ্যান্টিনেটাল চেকআপে ছিল কিনা, সে বুকড কেস কিনা, সে আগে থেকেই ফলো আপে ছিল কিনা, সে প্রি কনসেপশনাল কাউন্সিলিং নিয়েছে কিনা, তার রিপিটেড ব্লাড ট্রান্সফিউশনের কোনো হিস্ট্রি আছে কিনা, তার ফ্যামিলিতে তার ফার্স্ট কাজিন অথবা হচ্ছে তার ফ্যামিলি মেম্বারদের কারো থ্যালাসেমিয়া আছে কিনা, তার ডায়েটরি হ্যাবিটটা কেমন, সে কোন ধরনের সোসিও ইকোনমিক কন্ডিশনে থাকে, তার কোনো ইনফেকশন আছে কিনা। হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলো হিস্ট্রিতে নিতে হবে, এবং এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, কোনটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থ্যালাসেমিয়ার মধ্যে ডিফারেন্স করার জন্য। দেন এক্সামিনেশন, এখন এক্সামিনেশনের মধ্যে কি আমি একটা জেনারেল এক্সামিনেশন যে 15-20টা পয়েন্ট সবগুলো লিখে যাব? না, এখানে কি যেগুলো ইম্পর্টেন্ট, মানে এই যে থ্যালাসেমিয়ার এই পেশেন্টের জন্য যেটা ইম্পর্টেন্ট আমি ওইটাই লিখবো। ওর জন্য কি ইম্পর্টেন্ট, যেমন থ্যালাসেমিক একটা ফেজ থাকবে, তার শর্ট স্টেচার থাকবে, ইম্পেয়ার্ড গ্রোথ থাকবে, এবং হচ্ছে এনিমিয়া তার হচ্ছে মডারেট, যেহেতু 8 ছিল তাহলে তার মডারেট এনিমিয়া। আর পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমি কি দেখবো, তার সিম্পাশো ফান্ডাল হার্ট দেখবো, ফিটাল মুভমেন্ট দেখবো, ফিটাল হার্ট রেট দেখবো, এবং হচ্ছে হলো থ্যালাসেমিয়ার পেশেন্টের কি হয় হ্যাপাটিস স্প্লিনোমেগালি আছে কিনা, ওর জন্য যেটা স্পেসিফিক ওইটা দেখলাম। আর পিভি আমি যেহেতু 30 উইক্স পিভি আমরা করব না, কিন্তু তারপরেও লিখবো, কারণ কি পেশেন্ট লেবারে আছে কিনা এটা দেখার জন্য আমরা পিভি করব। এখন ইনভেস্টিগেশনের মধ্যে ওই যে কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা কিন্তু সিবি সেভাবে লিখলে হবে না, এভাবেই লিখতে হবে যে কমপ্লিট ব্লাড কাউন্ট। এবং এটার কিন্তু ফিচারগুলো সব দেওয়া ছিল, এর জন্য আর আমি এখানে লিখি নাই, কিন্তু আপনারা যখন দেয়া থাকবে না তখন কিন্তু লিখতে হবে যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ, ইএসআর, রেড সেল ইন্ডিসেস, আরডিডব্লিউ। হ্যাঁ, তারপরে পেরিফেরাল ব্লাড প্রিন্ট করলে কি পাবো আমরা, টার্গেট সেল, অ্যানাস্টোসাইটোসিস, পয়কিলোসাইটোসিস, সেরাম আয়রন প্রোফাইল কোড, এটা তো দেওয়া ছিল, হ্যাঁ, নর্মাল ছিল অথবা ইনকেস, তারপর হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। এখন চলে আসি আমরা ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে দুইটা পোর্শন, একটা জেনারেল ম্যানেজমেন্ট, একটা স্পেসিফিক ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে কি হবে, কাউন্সিলিং। হ্যাঁ, এটা কিন্তু সবার প্রথমে এখন কিন্তু মানে এটা খুবই একটা যে কোনো ম্যানেজমেন্টের ফার্স্টে আমরা কাউন্সিলিং ওয়ার্ডটা দিব, কারণ হচ্ছে আমরা পেশেন্ট পার্টিকে আমি আসলে বোঝাবো যে আসলে তার ডায়াগনোসিসটা কি, তার কি হয়েছে, হ্যাঁ, রোগটা সম্পর্কে জানাবো, এই যে তার থ্যালাসেমিয়া হয়েছে এর জন্য তার কি কি কমপ্লিকেশন হতে পারে, তার আউটকাম কি হবে, হ্যাঁ, তার বাচ্চাটার কি হবে, এবং সে এই যে তার প্রেগনেন্সিটা সে কি কন্টিনিউ করতে পারবে কিনা, এবং ভবিষ্যতে তার আর কি কি ট্রিটমেন্ট নিতে হবে। হ্যাঁ, এই সব কিছু জিনিসই কিন্তু আমরা তার কাউন্সিলিং এর মধ্যে বলে দিব। এবং তাকে অবশ্যই বলবো তার যে এএনসি ভিজিটটা হবে এটা কিন্তু ফ্রিকোয়েন্ট ভিজিট হবে, যে ডাব্লিউএফসি যে এএনসি ভিজিট 8টা 4টা ওইটা না, ওর কিন্তু একটু ফ্রিকোয়েন্ট ভিজিট হবে। হ্যাঁ, এটা যেহেতু একটা যদি থ্যালাসেমিয়া মেজর কেস হয় তাহলে এটা অবশ্যই একটা হাই রিস্ক প্রেগনেন্সি হবে। হ্যাঁ, এই জন্য আমরা কি করব, যে 2 উইকলি এএনসি ভিজিটটা কি হবে, 2 উইকলি আপ টু 32 উইকস, দেন উইকলি রেস্ট অফ দ্য পিরিয়ড, মানে রেস্ট অফ দ্য তার জেস্টেশনাল পিরিয়ড, ডেলিভারির আগ পর্যন্ত সে উইকলি আসবে, ইভেন যদি তার কোনো সমস্যা হয় মোর ফ্রিকুয়েন্টলিও সে আসবে। এবং এই যে সে এএনসি ভিজিটে আসবে, আসার পর আমরা কি করব, তার কার্ডিয়াক, লিভার, থাইরয়েড, প্যারাথয়েড ফাংশন গুলো ঠিক আছে কিনা এটা দেখবো, কারণ আয়রন ডিপোজিট হয়, তাই না। ফিটাল মনিটরিং করব, ফিটাল মনিটরিং আমরা কি দিয়ে করব, পিরিয়ডিক ফিটাল সোনোগ্রাফি টু অ্যাসেস ফিটাল গ্রোথ, এবং করব এনএসটি মানে নন স্ট্রেস টেস্ট। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার জেনারেল ম্যানেজমেন্ট। এখন স্পেসিফিক ম্যানেজমেন্ট কি, সেটা হচ্ছে তার ফলিক অ্যাসিড যেটা সে খাচ্ছিল সেটা 5 মিলিগ্রাম সাপ্লিমেন্টেশন যেটা পাবে সেটা সে কন্টিনিউ করবে, এবং তাকে চিলেশন থেরাপি দিব উইথ ডেসফেরোক্সামিন। হ্যাঁ, এটা 30 উইক্স এর পর থেকে এই চিলেশন থেরাপিটা দেওয়া যায়। আর ব্লাড ট্রান্সফিউশন যদি লাগে তখন আমরা ব্লাড ট্রান্সফিউশন করব, সরাসরি আমরা ব্লাড ট্রান্সফিউশনে চলে যাব না। হ্যাঁ, ওজিএসবি গাইডলাইনে খুব সুন্দর করে দেওয়া আছে যে আমরা কখন কখন কোন ট্রাইমেস্টারে বা হিমোগ্লোবিন লেভেল কত হলে আমরা ব্লাড ট্রান্সফিউশন করব। হ্যাঁ, আর এই পেশেন্টকে অবশ্যই ওরাল এন্ড আইভি আয়রন থেরাপি দেওয়া যাবে না। হ্যাঁ, এটা তো কন্ট্রাইন্ডিকেটেড। আচ্ছা, তাহলে এটা ছিল কোশ্চেন 1। সম্মানিত চিকিৎসক বিন্দু, 1 নম্বর প্রশ্নের উপরে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন কিংবা জানার থাকে তাহলে যোগ করতে পারেন ম্যাম। যারা যুক্ত হয়েছেন তারা কথা বলতে পারেন যদি কারো কিছু জানার থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আমি একটু জানতে চাচ্ছিলাম যে হ্যালো, আহ, জি আপু, আসসালামু আলাইকুম। বলেন। জি আপু, আমি একটু জি জানতে আপু, চাচ্ছিলাম শোনা যে যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন।
জি আপু, আমি জানতে চাচ্ছিলাম যে ব্রাঞ্চের কোশ্চেন আর জেনারেল গাইনি কোশ্চেন কি সেম হয়? আপু সরি, আমি আসলে মানে ব্রাঞ্চের কোশ্চেন বলতে আমি বুঝতে পারিনি। মানে মিড মানে টার্মের মিড, জি মিড জি মিড টার্মে যেমন গাইনি অঙ্কোলজি বা হচ্ছে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইন, এটা সেম হয়? আপু এটা তো হচ্ছে মিড টার্ম দেওয়ার আপু এটা তো মিড টার্ম দেওয়ার পরে ব্রাঞ্চে যেতে হয় না নাকি? আপনি মাদার সাবজেক্ট থেকে ব্রাঞ্চে ইসে করার জন্য ওটার কথা বলতেছেন, নাকি সরাসরি ব্রাঞ্চে যেটা পরীক্ষা দিয়ে ঢুকছেন ওটার কথা বলতেছেন আপু? না, আমার তো এই যে লাস্ট জানুয়ারিতে, মানে এই জানুয়ারিতে হয়েছে, তো আমি এখন যে এটা দিব, এটা তো আমি মানে প্রথম থেকে আমাদের সাব স্পেশালিটি বা ব্রাঞ্চেরই দেয়া আছে। আপু তাহলে এটা একটু না বিসিপিএস আসলে খোঁজ নিতে হবে আপু, কারণ এই সম্পর্কে আমি আসলে জানাতে পারছি না। তাও আপু আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপের গ্রুপটা আছে আপু, ওখানে মেসেজ করে রাখবেন, ওখানে আরো সিনিয়র আপুরা আছে তো, ওখানে আমরা জি, জানাতে পারবো ইনশাল্লাহ আপু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, আচ্ছা আপু আর কোনো কোশ্চেন আছে আপু? না। আচ্ছা ভাইয়া, যদি কোশ্চেন না থাকে ভাইয়া, তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনের ইয়ে শুরু করি। আমি এটা তাহলে অফ করলাম, ঠিক আছে? আসসালামু আলাইকুম আপুরা। জি, ধন্যবাদ জানাচ্ছি ম্যাম। ডক্টর মেহেরুন্নেসা আহ, ম্যামকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আমাদের ডক্টর মেহেরুন্নেসা ম্যামের একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা কয়েক মিনিট একটু আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি। 2-1 মিনিটের মধ্যেই ম্যাম যুক্ত হয়ে যাবেন। আমি আপনাদেরকে কাছ থেকে একটু অনুগ্রহপূর্বক সময় চেয়ে নিচ্ছি। ম্যাডামের ল্যাপটপে সম্ভবত জুম আপডেট নিচ্ছে, যার ফলে ম্যাডাম যুক্ত হতে পারছে না ল্যাপটপ থেকে। আর ম্যাডামের স্লাইড ল্যাপটপেই প্রিপেয়ার করা। এই জন্য আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। আহ, যদি ভাইয়া, হুম যদি যে কোশ্চেন নাম্বার 2 সলভ করতে সময় লাগে, তাহলে ভাইয়া যে কোশ্চেন নাম্বার আমরা 3, 3 নাম্বার শুরু করব কিনা? হ্যাঁ হ্যাঁ ওটা শুরু করে দে নাহলে। আচ্ছা, জি জি, হ্যাঁ, তিন সেটাও করা যায়। হ্যাঁ 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 আপু, এটা শুরু করে দেন, জি। জি জি, থ্যাংক ইউ। প্লিজ আমরা তাহলে 3 নাম্বার কোশ্চেনটা শুরু করছি, প্লিজ। জি। ওয়ালাইকুম, আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে ম্যাম। জি। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সঞ্জিদা নাসরিন, ডক্টর সঞ্জিদা নাসরিন আপুর কাছ থেকে কোশ্চেন 1 এর একটা সলভ সেশন পেয়েছি। এখন আমি কোশ্চেন 3 এর সলভ সেশনটা নিতে চাচ্ছি। তো আমি যেই কথাটা, সঞ্জিদা খুব সুন্দর করে সবকিছু এক্সপ্লেন করেছে, বাট আমি একটা কথা যেটা বলতে চাচ্ছি যে আমাদের কোশ্চেন গুলো যখন আমরা লিখি তখন কিন্তু আসলে ভেবে লিখতে পারবো, কিংবা কোনোভাবে মানে কোশ্চেন পড়ার পরে আমি কি অ্যান্সার হবে ভেবে ভেবে লিখবো, ওই জিনিসটার কোনো মানে
পরীক্ষার হলে এটার কোনো অপশন নেই। সো আমাকে মানে কোশ্চেন পড়তে হবে এবং সাথে সাথে লিখতে হবে, পিক আপ করতে হবে যে হ্যাঁ এটা ডায়াগনোসিস কি এবং আমি কি কি লিখবো। এখন এই ক্ষেত্রে একটা কোশ্চেন হয়তো বা আমি খুব কম পারি, সেটাতে আমি 2টা পয়েন্ট 3টা পয়েন্ট, আচ্ছা আমার মন ভরছে না, যেন এটা তো 5টা পয়েন্ট ছিল, আমি তো বেশি লিখতে পারছি না, না নাম্বারগুলো খুব কম থাকে, সো আমি স্কিপ করে যাবো। নতুবা দেখা যাবে কি লাস্টে গিয়ে হয়তো বা পারা কোশ্চেনও আমি অ্যান্সার করতে পারছি না, বা 5টা পয়েন্ট চেয়েছে কিন্তু আমি ওইখানে 2টা পয়েন্ট দিয়ে চলে আসছি। খুব ভাস্ট সিলেবাস মিড টার্মের, এর মাঝখান থেকে এক্সামটা কিন্তু খুব স্পেসিফিক এসেছে, খুব মানে এসএকিউ কোশ্চেনটা খুবই স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু ওই তো মানে একদম মানে আমাদের 1 সেকেন্ড টাইমও নষ্ট করার কোনো অপশন নেই। আচ্ছা 3 নাম্বার কোশ্চেনটাতে কিন্তু গাইনি শুরু, হ্যাঁ। তাহলে আমাদের ফার্স্ট এ নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে এ 16-year-old গার্ল কামস টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ ইরেগুলার and excessive vaginal bleeding. Her hemoglobin level is 7 gram per deciliter. আচ্ছা আমাদের ফার্স্টে যেটা, হোয়াট আর দ্য পসিবল কজেস অফ হেভি ব্লিডিং ইন দিস ইয়ং গার্ল, এইটাতে আমাদের মার্কস ছিল হচ্ছে 2। তারপরে হচ্ছে আমাদের মেনশন 4 রিলেভেন্ট হিস্ট্রিজ ইউ ওয়ান্ট টু টেক ফ্রম হার, এইটাতে আমাদের মার্কস ছিল 2। আর ইনুমিনেট 4 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনস ফর হার, এইটাতে আমাদের মার্কস ছিল 1। আচ্ছা এখন আমরা অ্যান্সারে আসি। প্রথম কথা হচ্ছে আপনারা যখন কোশ্চেনটা দেখছেন তখন এখনই আপনার অ্যান্সারটা কিন্তু বলে দিলে কোশ্চেনটা ওরকম ভাবে ভাবা হয় না, সো কোশ্চেনটা দেখার পরে নিজেরা একটু ভেবে নেন। দেখেন আমরা ওয়ার্ডে কাজ করি সবাই, তাহলে আমাদের ইমার্জেন্সিতে এসেছে ইরেগুলার এবং এক্সেসিভ পারভেজাইনাল ব্লিডিং, যেটা আমাদের প্রত্যেকটা অ্যাডমিশনে কিন্তু গাইনিতে আসছে, এবং হিমোগ্লোবিন 7, মানে কি তার ব্লিডিং এর জন্য হয়ে গিয়েছে। তাহলে ফার্স্টে যদি আমাদের কজ আসে এই হ্যাভি ব্লিডিং এর, আমরা কিন্তু একদম ওয়ার্ডে যেটা দেখতে পাই ইনকমপ্লিট অ্যাবর্শন গুলো দেখতে পাই, সেটা ম্যারিড হোক আনম্যারিড হোক ওইটা। আচ্ছা 16 ইয়ার্স ওল্ড এর একটা গার্ল, সো সেক্সুয়াল অ্যাবিউজ হতে পারে, আমাদের থাইরয়েড ডিসঅর্ডারের জন্য হতে পারে, আমাদের নিওপ্লাজম যেগুলো আর্লি যে হয় গ্র্যানুলোসা সেল টিউমার ওইসবের জন্য হতে পারে, ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সির জন্য হতে পারে। আচ্ছা এখানে আমি 4টা কজ চেয়েছি, আমরা একদম 4টা কজই দিব, 5টা কিংবা বেশি লিখবো না। এসিকিউর সিস্টেমটাই হচ্ছে যে টু স্পেসিফিক লিখতে হবে আমাকে। আচ্ছা তারপরে আমার যেটা ছিল যে মেনশন 4 রিলেভেন্ট হিস্ট্রিজ ইউ ওয়ান্ট টু টেক ফ্রম হার, যে আমি তার কাছে কি হিস্ট্রি নিব। আচ্ছা তাহলে আমার হিস্ট্রিতে কিন্তু আমরা ফার্স্টেই বলি তোমার শেষ মাসে কবে হয়েছিল, সো আমরা এলএমপিটা জেনে নিব, এর আগেও কোনো মেনস্ট্রুয়াল প্রবলেম আছে কিনা ওইটার সাথে কিন্তু আমরা ডিসমেনোরিয়ার একটা নেই, কারণ আমাদের ফাইব্রয়েড যদিও এই সময় হয় না, এন্ডোমেট্রোসিস পলিপ এগুলোর সাথে একটা ডিসমেনোরিয়ার চান্স থাকে। আরেকটা হচ্ছে আমাদের সেক্সুয়াল অ্যাসল্টের হিস্ট্রি আছে কিনা, এই হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট যেহেতু একটা ডিডি আমাদের সেক্সুয়াল অ্যাবিউজ। আরেকটা হচ্ছে আমাদের মেডিকেল হিস্ট্রি, আমাদের থাইরয়েড ডিসঅর্ডার আছে কিনা, কোয়াগুলোপ্যাথি আছে কিনা জানা মতে, তারপর তার লিভার ডিজিজ আছে কিনা, এই জিনিসটা নিব। এখন দেখেন 4টা হিস্ট্রি চেয়েছে, আমরা কিন্তু এই থাইরয়েড কোয়াগুলোপ্যাথি লিভার ডিজিজ এইটাকে মেডিকেল হিস্ট্রির আন্ডারে নিয়ে আসার কারণে আমি স্পেসিফিক্যালি কয়েকটা পয়েন্ট নিয়ে আসতে পারছি, আবার আমার 4টা পয়েন্টে আমি টু দা পয়েন্টে লিখতে পারলাম। এইভাবে কিছুটা মানে আপনি করতে পারেন। এখন আমাদের 4 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনস, তাহলে কি আমাদের যেহেতু ইনকমপ্লিট অ্যাবর্শন আমাদের একটা আছে সিরাম বিটা এসিজি আমরা আসলেই করতে দিয়ে দিই, আলট্রাসোনোগ্রাফি অফ ফ্লোয়ার অ্যাবডোমেন। এইসব ক্ষেত্রে আমরা 16 ইয়ার্স ওল্ড একটা গার্ল, তার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু টিভিএসই করতে পারি, কিন্তু আমরা যেহেতু ম্যারিড আনম্যারিড জানি না, তাই আমরা আলট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেনটাকে চুজ করছি। আচ্ছা সিরাম টিএসএইচ 54 এটা থাইরয়েড ফাংশনের জন্য, এবং আমাদের লিভার ফাংশন এবং কোয়াগুলোপ্যাথি দেখার জন্য পিটি এপিটি টি। আরো অনেক ইনভেস্টিগেশন আছে, বাট আপনি আপনার ডিডি যা রেখেছেন তার আদলে আপনি আপনার বাদবাকি কোশ্চেন মানে অ্যান্সারটা করবেন। আচ্ছা তাহলে আমাদের এই 3-এর এ কিন্তু খুব ছোট্ট ছিল। এখন কথা হচ্ছে এই কোশ্চেনটা আপনি পারেন সেই জন্য আপনি অনেক করে লিখলেন, একদম ইলাবোরেটলি লিখলেন, কিন্তু তখন আবার কি হবে একটা দুইটা কোশ্চেন একটু বড় থাকে, ওই কোশ্চেনে গিয়ে আপনি আর অ্যান্সার করতে পারবেন না। আচ্ছা তারপরে আমাদের 3-এর বিতে কি ছিল, এ 26-year-old para 1+0 ALC 3 years came to OPD with the complaints of absence of menstruation following delivery. She had history of PPH. In spite of intense desire to breastfeed her baby, she failed to lactate. তাহলে সে ল্যাকটেশন ফেইলিওর অফ ল্যাকটেশন ছিল, তার পিপিএইচ এর হিস্ট্রি ছিল, একদম আমরা সবাই জানি পিপিএইচ এর হিস্ট্রি থাকলে কি হয়। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস, এখানে ছিল আমাদের 1 নাম্বার। তারপরে হচ্ছে কি হাউ দিস কন্ডিশন ডেভেলপড, এখানে ছিল 1.5। আর আরেকটা ছিল মেনশন 5 আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ হার অ্যামেনুরিয়া, এটা ছিল 2.5। আচ্ছা এখন আমরা আসি
অ্যান্সারে। তাহলে হার ডায়াগনোসিস, যেটা আমার আগে মেন্টর বললো যে হার ডায়াগনোসিস ইজ সেকেন্ডারি, মানে আমাদের ছিল এটা কি প্রাইমারি গ্র্যাভিটা বলে, কিন্তু ওই ইউটিআইটা বলেছে প্রত্যেকটা ডায়াগনোসিস স্পেসিফিক হতে হবে। আমরা অ্যাডমিশন খাতায় যেরকম লিখি না, এক্সামটা অনেকটা আমার কাছে মনে হচ্ছে তাই, হ্যাঁ, খুব ইলাবোরেটলি লেখার জায়গা নেই এসিকিউতে। সো আমার কি হবে, হার ডায়াগনোসিস ইজ সেকেন্ডারি অ্যামেনুরিয়া ডিউ টু শিহান সিনড্রোম। এখন কি আমার দ্য পেশেন্ট, আমার পরের কোশ্চেনটা কি ছিল আমার, যে হাউ দিস কন্ডিশন ডেভেলপ, কিভাবে তার এটা হলো। তাহলে এখানে আমি একটু লিখবো, আমি নিজের ভাষায় লিখবো, ছোট হোক বড় হোক, আমি যেভাবে এই ছোট্ট জিনিসটা করতে পারি কি, যে তার দ্য পেশেন্ট গ্যাভ হিস্ট্রি অফ পিপিএইচ, এই পিপিএইচটা নেক্রোসিস অফ অ্যান্টেরিয়র পিটুইটারি করে, এবং অ্যান্টেরিয়র পিটুইটারি নেক্রোসিস হয়ে যাওয়ার জন্য ফলিং অফ অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন হয়। এবং এটা কিন্তু আমরা একদম অর্ডার অনুযায়ী করছি, কারণ আমাদের গ্রোথ হরমোনই ফার্স্টে সবচেয়ে বেশি এফেক্টেড হয়, তারপর প্রোল্যাকটিন, এফএসএইচ, এলএস, গোনাডোট্রোপিন গুলো, তারপর টিএসএইচ, তারপর এসিটিএইচ। তাহলে এই হরমোনগুলো ফলিং হয়, ফল করে, এবং এই লো লেভেল অফ দিস হরমোনের কারণে ফেইলিং হয় ল্যাকটেশন, আমাদের ল্যাকটেশন ফেইলিওর হয়, লস অফ পিউবিক অ্যান্ড এক্সিলারি হেয়ার হয়, লেথার্জি হয়, হাইপোটেনশন হয়, সেকেন্ডারি অ্যামেনুরিয়া হয়, কারণ এফএসএইচ এলএইচ আমার একদম কমে যায়, অ্যাট্রফি অফ ব্রেস্ট অ্যান্ড জেনিটালিয়া। আচ্ছা, তারপর আমার কি ছিল 5 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এখন কথা হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যামিউনিরিয়া ডিউ টু শিহান সিনড্রোম, জিনিসটা পিটুইটারির। তাহলে সেকেন্ডারি অ্যামিউনিরিয়ার আমার যে কজগুলো আছে, ওইখানে ইউটেরাইন কজ, ওভারিয়ান কজ, তারপর হচ্ছে পিটুইটারি হাইপোথ্যালামিক কজ, ওইখানে কিন্তু আমাকে এই ডিডির মাঝখানে নিয়ে আসতে হবে কি, আমি তো এখানে আশারমান সিনড্রোম আনতে পারি না, তাই না? তাহলে আমাকে নিয়ে আসতে হবে যে আমার পিটুইটারি কজগুলো, হাইপোথ্যালামিক কজও কিছুটা। তাহলে কি সেটা, পিটুইটারি অ্যাডিনোমা বা প্রোল্যাক্টিনোমাস, তারপর স্ট্রেসের জন্য এটা একটা হাইপোথ্যালামিক কজ, তারপর স্ট্রেনাস এক্সারসাইজের জন্য কুশিংস ডিজিজ, মানে মাল্টিপল এন্ডোক্রাইন ডিসঅর্ডারের একটা কারণ আছে ওইখানে, কুশিং ডিজিজ, এবং ক্র্যানিওফ্যারিঞ্জিওমা। জিনিসটা হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের দত্তেই সুন্দর করে আছে, একদম পড়ে রাখতে পারলে ওইখান থেকে মানে কোনো অ্যান্সার করার জন্য আলাদা করে আমি এইভাবে পড়বো ওইভাবে পড়বো কোনো প্রয়োজন হয় না। জিনিসটা আমি যদি এই টপিকটা জানি, এই টপিকটা থেকে কিন্তু আমি লিখে আসতে পারবো। আমাদের কাছে তাই মনে হয়েছে এক্সাম হলে। আচ্ছা, এই কোশ্চেনটা মোটামুটি আমাদের কিন্তু একটা ছোট ধাঁচের কোশ্চেন ছিল। আচ্ছা, তারপর আমাদের যে সি, এ 38 years old woman para 3 is admitted for planned laparoscopic bilateral tubal ligation। আচ্ছা, টিউবাল লাইগেশনের জন্য ল্যাপারোস্কোপিক হতে পারে, ভ্যাজাইনাল হতে পারে, আমাদের একটা ল্যাপারোস্কোপিকের জন্য আসছে। এখন আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি, মেনশন 5 ইম্পর্টেন্ট পয়েন্টস রিগার্ডিং লাইগেশন, ইউ হ্যাভ টু ডিসকাস বিফোর দিস। এই কোশ্চেনটাতে মার্কস ছিল 2.5, এবং হোয়াট আর দ্য রিলেভেন্ট হিস্ট্রি, এটাতে মার্কস ছিল 2.5। অনেকের ক্ষেত্রে এই কোশ্চেনটা একটু আনকমন ছিল, এরকম হয়েছে যে প্রত্যেকটা জিনিসই আমাদের একটু আনকমন পড়ে গেছে, কিছু কিছু মানুষের হয়তো বা যারা অনেক পড়েছে তাদের ক্ষেত্রে কিছু কমন জিনিস ছিল। তো এইখানে একটা জিনিস দেখেন, মেনশন 5 ইম্পর্টেন্ট পয়েন্টস রিগার্ডিং লাইগেশন, আমি এটা বলতে চাচ্ছি এই জন্য আপনি কিন্তু তার সাথে যে ডিসকাস করবেন, এটা এমন হতে পারতো যে ল্যাপারোস্কোপি নিয়ে, যে ল্যাপারোস্কোপিক প্রসিডিউরটা নিয়ে, বাট এখানে কি বলছে যে না, লাইগেশন নিয়ে আপনি তার সাথে এই প্রসিডিউরের আগে ডিসকাস করবেন, কি ডিসকাস করবেন। হ্যাঁ, এখানেও আমি একটা জিনিস বলবো, সঞ্জিতা নাসরিন যেটা বলে গেল যে আমাদের ফোর্সে ভেন্টোসটা যারা অসপি পড়েছিল তাদের জন্য কিন্তু একটু বেশি ইজি ছিল। এইবার আপনারা যারা ভবিষ্যতে এক্সাম দিবেন, কারণ আমাদের মনে হয় যে প্রত্যেকবার এই জিনিসটাই করবে, কারণ এতদিন পরে অসপি রাখলে যারা মানে মাদার সাবজেক্ট থেকে সুইচ করে কিংবা হয়, ওটা একটু ঝামেলা হয়ে যায়। সো ওইটাই করবে হয়তো বা, যে তাড়াতাড়ি আমাদের শ্রদ্ধেয় টিচাররা এই এই রুটিনটাই হয়তো ফলো করবে। সো আপনারা অসপি এগুলো আগে থেকে প্রিপারেশন নেবেন, ওগুলো অনেক ভাস্ট প্রিপারেশন হয়, এবং ওগুলো থেকে কিন্তু এসবি এর দিনও আপনি অনেক কিছু অ্যান্সার করতে পারবেন আপনার যদি পুরা জিনিসটা জানা থাকে। সো অসপির প্রিপারেশনও এখনই আপনাদের ব্যাচগুলোতে তো বলা হবে, ওগুলো এখন থেকে আপনারা অসপি জিনিস নেবেন। এই কোশ্চেনটা যদি আপনি বলেন, তাহলে কিন্তু কাউন্সিলিং যারা পড়ে, কাউন্সিলিং এর একটা বই আছে, তারা কিন্তু কিছু জিনিস এটা সম্পর্কে জানে। তাহলে দেখেন আপনি কি বলবেন, এটা একটা কাউন্সিলিং, তাই না? আমরা একটা পেশেন্ট আসছে, তাকে কি কাউন্সিলিং করবো, এটাই তো যে একটা প্রসিডিউরের আগে কি বলতেছি। তাহলে দেখেন রিগার্ডিং লাইগেশন আমি কি করছি, 5টা ইম্পর্টেন্ট পয়েন্টস বলতে বলছে। ইট ইজ এ প্রসিডিউর অফ পার্মানেন্ট স্টেরিলাইজেশন, ওকে জানতে হবে যে তুমি যেটা করতে চাচ্ছ এটা পার্মানেন্ট স্টেরিলাইজেশন প্রসিডিউর, সো নো ডিজায়ার অফ ফার্টিলিটি, তুমি ফার্টিলিটি চাও না। তারপরে কি, এটা অ্যাপ্লিকেবল উইথ কোমরবিডিটিস, হাইপারটেনশন, ডায়াবেটিক পেশেন্টকে আমরা কিন্তু এটা দিতে পারি। যে ক্ষেত্রে আমরা হয়তো ওসিপি কিছু কন্ট্রাইন্ডিকেশন থাকে অনেকে, এতে এগুলো দিতে পারি না, সেই ক্ষেত্রে এটা আমরা অ্যাপ্লিকেবল।
তারপর ফেইলিউর রেট এখানেও আছে, আমি একদম হতে পারবো না, কারণ পরবর্তীতে যদি ফেইল হয় তখন আমাদের উপর একটা আসতে পারে। সো আমরা কিন্তু এটা কাউন্সেলিং করবো বা প্রসিডিউরের আগেই বলবো ফেইলিউর রেট 0.7%। রেট অফ একটোপিক প্রেগনেন্সি 2 থেকে 12%, আমাদের অ্যাবডোমিনাল প্রেগনেন্সি অনেক সময় হয়। এবং যদি তারপরও সে ফার্টিলিটি চায় তাহলে রিভার্সাল অফ ফার্টিলিটি বাই মাইক্রো সার্জিক্যাল প্রসিডিউর। তাহলে এই 5টা পয়েন্ট আমরা মোস্ট ইম্পর্টেন্ট লেগেছে এবং এটা কিন্তু আমরা তাকে কাউন্সেলিং করব। আচ্ছা, তারপরের কোশ্চেনটা 2.5 এর কি ছিল? রিলেভেন্ট হিস্ট্রি ফ্রম দিস পেশেন্ট। একটা পেশেন্ট যখন আসে তখন কিন্তু আমরা তাকে একদম সবটাই তার কাছ থেকে আমার হিস্ট্রিটা নিতে হবে, তাই না? তাহলে এখানে দেখেন পেশেন্ট প্রোফাইল, সো এখানে এইজ, সোসিওইকোনমিক সবকিছুই চলে আসবে। তো এইজ তো পেশেন্টকে দেয়াই আছে 38 ইয়ার্স। তারপর আমরা পেশেন্ট প্রোফাইল নিব, অবস্টেট্রিক হিস্ট্রি কত বছর ধরে ম্যারিড, তারপর প্যারা, এএলসি, অ্যালাইভ চাইল্ড তার কয়টা আছে, হ্যাঁ, মেনস্ট্রুয়াল হিস্ট্রি, তার মেনস্ট্রুয়াল সাইকেল কেমন ছিল, ফ্লোটা কেমন ছিল, ক্লট পাস হতো কিনা, এলএমপি, ডিসমেনোরিয়া, কন্ট্রাসেপশন হিস্ট্রি, আগে সে কি কন্ট্রাসেপশন নিয়েছে, মেডিকেল হিস্ট্রি, তার ডায়াবেটিস, মেলিটাল হাইপারটেনশন, এপিলেপসি, মাইগ্রেন, কোয়াগুলেশন ডিসঅর্ডার আছে কিনা, লিভার ডিজিজ, পিআইডি আছে কিনা। আচ্ছা, সার্জিক্যাল হিস্ট্রি, কোনো সার্জারি, প্রিভিয়াস সার্জারি আছে কিনা, এবং স্পেশালি কোনো অ্যাবডোমিনাল সার্জারি আছে কিনা, অ্যাবডোমিনালে কোনো লাম্প আছে কিনা, এটা। আচ্ছা, তারপরে কি আমাদের পার্সোনাল হিস্ট্রি, ডিসপ্যারোনিয়া কিংবা অন্য কোনো পার্সোনাল হিস্ট্রি আছে কিনা। তাহলে এটা গেল আমাদের 2.5 এর কিন্তু একটা কোশ্চেন যে আমরা কি হিস্ট্রি তার কাছ থেকে নিব। আচ্ছা, এর এর বেশিও কিন্তু আপনার আরো কিছু থাকতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি এমন ভাবে একটা কোশ্চেন জানেন বলে লিখতে যাবেন না ভুলো যেন, কারণ আমাদের যেমন 4 নম্বর কোশ্চেনটাতেই কিন্তু একদম সিএসআরভিক্স কিংবা ইয়াগুলো যেগুলো ছিল, তখন কিন্তু আপনি লাস্টের কোশ্চেনটা লিখতে গেলে ওই প্রথমের কিছু জিনিস, পারা জিনিস যদি একটু বেশি লিখতে যান তখন আর টাইমে কুলায় না। সো ওইভাবেই লিখতে হবে নাম্বার ধরে ধরে। আচ্ছা, আরেকটা এখন আমাদের ডি নাম্বার কোশ্চেন কি? এ 30-year-old woman attends the emergency department with a history of right-sided severe lower abdominal pain for last 24 hours. একদম ফ্রিকুয়েন্ট আমাদের কাছে আসে, তাই না? তাহলে on examination there is marked tenderness and muscle guarding. Ultrasonography revealed an ovarian cyst of 6 × 5 centimeter. আচ্ছা, what are the differential diagnosis এবং critically evaluate the different treatment option of these cases. এইটাতে আমাদের ডিডিটাতে হচ্ছে 2 এবং ওইটাতে হচ্ছে 3 নাম্বার, evaluation of different treatment option। এইখানেও একটা কথা কিন্তু রয়ে যায়। আচ্ছা, আগে আমরা ডিডিটা দেখি, তারপর আমরা কোশ্চেনটা অ্যানালাইসিস করি। আমাদের ডিডি কি? যে আমাদের রাইট সাইডে পেইন নিয়ে আসছে, এবং মাসল গার্ডিং আছে, একটা আমরা ওভারিয়ান সিস্ট পাচ্ছি। তাহলে কি রাপচার একটোপিক প্রেগনেন্সি, যে ওইখানে আমরা এই জন্য অ্যাডনেজাল একটা মাস পাচ্ছি। ইন্ট্রাসিস্টিক হেমোরেজ হতে পারে, রাপচার চকলেট সিস্ট হতে পারে, টর্শনও হতে পারে ওভারিয়ান সিস্টের। আচ্ছা, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে যেহেতু রাইট সাইডে। তাহলে এখন দেখেন আমি যেটা বললাম যে ডিফারেন্ট ট্রিটমেন্ট অপশন বলছে আমার ইয়েতে, এখানে কিন্তু আমাকে ম্যানেজমেন্ট বলে নাই। যদি ম্যানেজমেন্ট বলতো তখন কিন্তু আমি এখানে আমার এক্সামিনেশন, ইনভেস্টিগেশন দিয়ে আমি আসতাম। আবার যদি শুধু ট্রিটমেন্ট অপশন বলতো আমি একটাকে ধরেই কিন্তু লিখতে পারতাম। দেখুন এখানে বলছে ইভালুয়েট দ্য ডিফারেন্ট ট্রিটমেন্ট অফ দিস কেস। আমি তো এখনো এটাতে আমি আমার প্রফেশনাল ডায়াগনোসিসে পৌঁছিনি, তাহলে আমার যে ডিডিটা ওনারা চেয়েছে ওই ক্ষেত্রে ডিফারেন্ট কি কি ট্রিটমেন্ট অপশন এইটা। সো কোশ্চেন না ওই অল্প সময়ে কোশ্চেনটা স্পেসিফিকলি বুঝতে হয়, হ্যাঁ, ওইভাবে আমরা অ্যান্সারটা করবো। তাহলে দেখেন ডিফারেন্ট ট্রিটমেন্ট অপশন কি, একদম স্পেসিফিক লিখবো আমরা, ইন রাপচার একটোপিক প্রেগনেন্সি সালফিংজেক্টমি অ্যান্ড টিউবিসেন ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। ইপসিলেটারাল ওভারিটা আমরা প্রিজার্ভ করি যদি ওভারেক্টমি করি যখন ওভারি ড্যামেজ হয়। যদি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয় তাহলে অ্যাপেন্ডিসেক্টমি, ইফ রাপচার চকলেস্টিস এবং ইন্ট্রাসিস্টিক হেমোরেজ হয় তখন আমরা ল্যাপারটমি ফলোড বাই সিস্টেক্টমি, এবং ওইটাকেও হিস্টোপ্যাথোলজিতে সেন্ড করি। টুইস্টেড ওভারিয়ান টিউমারে কি করি? ল্যাপারোটমি ফলোড বাই আনটুইস্টিং অর সিস্টেক্টমি। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের সালফিঙ্গো ওভারেক্টমিও করতে হয়, সো ওইটাও লিখে দিতে পারেন। আচ্ছা, তাহলে দেখেন একদম স্পেসিফিক্যালি আমরা অ্যান্সার দিলাম। এখন আমাদের question 3 এর লাস্ট যেটা a 26-year-old woman has failed to conceive after 2 years of unprotected regular intercourse. She has regular period with dysmenorrhea. She also complains of deep-seated dyspareunia. Her husband semen analysis is normal. আমাদের dysmenorrhea বলছে যেখানে, এবং deep-seated dyspareunia বলেছে ইনফার্টিলিটি মানে সাবফার্টিলিটির একটা পেশেন্ট আসছে। সো এবং হাজবেন্ডের যেহেতু সবকিছু নর্মাল, তাহলে কজটা কিন্তু আমাদের কি হচ্ছে বের হয়ে যাবে। আচ্ছা, আমি আগে মার্কসটা করে দেই। এখানে আমাদের যেটা কজ কি হতে পারে মানে ডায়াগনোসিসটা, ওটা হচ্ছে গিয়ে
প্রথমটা 1 নাম্বার, তারপরটা হচ্ছে গিয়ে কজেস অফ সাবফার্টিলিটি, এই ক্ষেত্রে ওইটাতে 2, এবং 5 আদার ক্লিনিক্যাল ফাইন্ডিংস ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস, এটা হচ্ছে 2। তাহলে এখানে এই সাবফার্টিলিটির কারণটা কি? আর সাবফার্টিলিটি is most probably due to pelvic endometriosis. Endometriosis আমরা জানি ডিসমেনোরিয়া, ডিসপ্যারোনিয়া, ডিপসেটিক ডিসপ্যারোনিয়া, ইনফার্টিলিটি, প্রত্যেকটা জিনিস কিসে যাচ্ছে? পেলভিক এন্ডোমেট্রিওসিস এর দিকে। আচ্ছা, তাহলে আমি যা বলছি তার সেটা কিভাবে করছে? 4 causes of subfertility with endometriosis। এটা কিন্তু একদম একটা মানে ইনফিনিটি স্টার বক্স আমাদের গাইনি দত্তের। তো ওইটা থেকেই দেখেন, ওইটাতে কিন্তু আমি কয়েকটাকে মিলে এক একটা পয়েন্ট লিখছি, আপনি যেভাবে লিখতে পারেন। যে আমাদের যে পেলভিক ক্যাভিটিতে চেঞ্জ গুলো হয়, এখানে পেরিটোনিয়াল ফ্লুইডে ইনফ্লামেটরি চেঞ্জ আসে এবং অল্টার করে স্পার্ম ওসাইট ইন্টারেকশনকে, আমাদের ওভারিতে অ্যানোভুলেশন হয়, অলিগোভুলেশন হয়, এন্ডোমেট্রিয়াল রিসেপ্টিভিটি কমে যায়, ইমপ্লান্টেশন ফেলিওর হয়। আপনি চাইলে এটাকে একটাও কিন্তু দিতে পারেন। হ্যাঁ, তারপর ডিসটর্ডেড পেলভিক অ্যানাটমিটা চেঞ্জ হয়ে যায়, এবং এখানে আরো আছে, আমাদের 4টা চেয়েছে, আমরা একদম 4টা দিব। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন, বলছে আমাদের মেনশন 5 আদার ক্লিনিক্যাল ফাইন্ডিংস ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস। আমি যে ডায়াগনোসিসটা করেছি সেখানে আমার এখানে আমাদের 2 নাম্বারটা, তাই না? এখানে দেখেন বলে দিচ্ছে ক্লিনিক্যাল ফাইন্ডিংস। আমি মানে আমার এক্সাম দিয়ে যেটা মনে হচ্ছে, দেখেন যেখানে বলে দিচ্ছে ক্লিনিক্যাল ফাইন্ডিংস, এখানে বলে দিচ্ছে এক্সামিনেশন, বলে দিচ্ছে ইনভেস্টিগেশন। সো একদম স্পেসিফিক কোনো নাই। তাহলে ক্লিনিক্যাল ফাইন্ডিংস যখন বলতেছে, আমি কিন্তু তখন হিস্ট্রি বলবো না, তখন কিন্তু আমি ইনভেস্টিগেশন আসবো না। তাহলে কি, আমি যেটা ক্লিনিক্যালি পেয়েছি আমার এক্সামিনেশন ফাইন্ডিংস। সো আমি হচ্ছে গিয়ে 1-2 নাম্বার দিয়েছি, তো আমি 5টা পয়েন্টকে দেখাতে চাচ্ছি। সো আমি একদম অন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন ওইভাবে পয়েন্টগুলো আউট করবো না, 5টা পয়েন্ট এভাবে দিচ্ছি। অন অ্যাবডোমিনাল পালপেশনে কি আমরা একটা মাস পেতে পারি, এবং ইফ মাস প্রেজেন্ট টেন্ডার উইথ রেস্ট্রিক্টেড মোবিলিটি, কারণ অ্যাডহেশন থাকে পেলভিক এন্ডোমেট্রিওসিসে প্রচুর। আচ্ছা, তারপরে কি আমাদের যদি আমরা যখন পারভাজাইনাল বাইমেনুয়াল এক্সামিনেশন করি, এটা হচ্ছে বাইমেনুয়াল এক্সামিনেশনের পয়েন্ট। সেটা হচ্ছে গিয়ে আমাদের পেলভিক টেন্ডারনেস থাকে অনেক, তারপর আমাদের পাউচ অফ ডগলাসের নোডুলস থাকে, এবং ইউটেরোসেক্টাল লিগামেন্ট যেটা, ওইটাও কিন্তু নোডুলার ফিল হয়। হ্যাঁ, ডিপ সিটেড পেইনটা কিন্তু এটার জন্যই হয়। আর অন স্পেকুলাম এক্সামিনেশনে যখন আমরা দেখি, তখন কি দেখি আমরা? পোস্টেরিয়র ফর্নিসে ব্লু স্পটস। তাহলে এটা আমাদের এখানে কিন্তু রেকটাল এক্সামিনেশন আছে, যেহেতু আমাদের 5টা ক্লিনিক্যাল ফাইন্ডিংস বলেছে, আমরা এই 5টা ক্লিনিক্যাল ফাইন্ডিংস দিয়েছি, এবং এটার সাথে সাথে এই 2 মার্কসেরও কিন্তু শেষ। তাহলে এটা ছিল আমাদের কোশ্চেন 3 এর সলভ সেশন, এবং সবাইকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমাদের কোশ্চেন নাম্বার 3 এর উপরে যদি কারো কোনো কিছু জানার থাকে আমরা প্রশ্ন করতে পারি। আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম আসসালাম। আপু আমার একটা কোয়েশ্চেন ছিল, জি আপু। কোয়েশ্চেন 3D। জি। তো এখানে তো আল্ট্রাসোনোগ্রাম রিভিলড অ্যান ওভারিয়ান সিস্ট অ্যাবাউট 6/5 সেন্টিমিটার বলে দিয়েছিল। তো এই ক্ষেত্রে আমরা কেন, যখন আমাদেরকে বলা হয়েছে যে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট দ্য ডিফারেন্ট ট্রিটমেন্ট অপশনস, আমরা কেন সব ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসকেই মানে ট্রিটমেন্টের অপশন গুলো আমরা বললাম? কারণ আল্ট্রাসোনোগ্রামে তো বলে দিছে যে ওভারিয়ান সিস্ট, আমরা কেন? আপু, আমার আলট্রাসোনোগ্রাফিতে যখন ওভারিয়ান সিস্ট বলে দেয়, তখনও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে যখন নাকি আমাদের ডিডি বলা হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু আপনি ওপেন করে তখন অ্যাডনেক্সাল একটা মাস পাওয়া যাচ্ছে, সেটা আহ, আপনার হতে পারে টর্শন, হতে পারে। সো ওই যে ডিফারেন্ট ট্রিটমেন্ট অপশন অফ দিস কেসেস, ওইটার জন্য আপনার এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলোর প্রত্যেকটারই অ্যান্সারটা দিয়ে দিতে হবে। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। আরেকটা জিনিস কি আপু, অ্যাকচুয়ালি কোশ্চেনের অ্যান্সারটা তো হচ্ছে গিয়ে ম্যাডামরা এক এক ভাবে, এক এক ইয়েতে এক একজন এক এক ভাবে লিখেও কিন্তু অ্যান্সারটা করা যায়। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, যখন আমরা প্রিপারেশনটা নিই, আমাদের কাছে মনে হতো যে এত বড়, কারণ আমাদের তো এসিকিউ ওরিয়েন্টেড বই নাই। এটা আমরা কখনো বলতাম যে হ্যাঁ, আমাদের তো এরকম বই নাই যেটাতে এসিকিউ আছে, এসিকিউ আছে। কিন্তু আমরা এক্সাম দেওয়ার পরও আমাদের কাছে মনে হয়েছে আসলে এসিকিউ হিসেবে করে পড়াটাই ভুল। এসিকিউ আসবে এটা হিসেব করে এসিকিউ একটা বই পড়বো, এটা সবচেয়ে বড় বোকামি। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি ধরেন আপনার ডায়াগনোসিস, ধরেন আমি যে কথাটা বললাম, সঞ্জিতা নাসরিন বললো একটা ইউটিআই প্রিয়া, কিংবা আমি বললাম সেকেন্ডারি অ্যামিনুরিয়া ডিউ টু শিহান সিনড্রোম, আপনি সেকেন্ডারি অ্যামিনুরিয়া বললেন না, শিহান সিনড্রোম বললেন।
এখন আপনাকে ওটা ম্যাডাম কাটবে, নাম্বার কাটলেই কত কাটতে পারবে, 1 থেকে হাফ দিবে আপনাকে। তাহলে ব্যাপারটা কিন্তু মানে এরকম ভ্যারি করে, তাই না? ধরেন আপনার 5টা পয়েন্ট চাইছে, আপনি 3টা পয়েন্ট পারেন, 2টা পয়েন্ট আপনি লিখেছেন, যেটা বানায় ওটা ভুলই লিখেছেন, একদম ভুল যাচ্ছেই না, সেটা না কাটলেও আপনার কতটাই বা কাটবে, ব্যাপারটা এরকম। সো আপনারা যারা মানে অ্যান্সার করবেন কিংবা এখন প্রিপারেশন নিবেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় একদম এসিকিউ ওরিয়েন্টেড, এসিকিউ এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলে ওই টপিকটা জানলে তখন আপনার ওইখান থেকে যখন যা আসবে আপনি সব লিখে ফেলতে পারবেন। ওইটা বেশি কম হলেও কোনো প্রবলেম হবে না, কারণ এত চটজলদি লিখতে হয়। মানে কোশ্চেন 4 কিন্তু ম্যাক্সিমাম হলের সবাই এমন ভাবে লিখছে যতক্ষণ যদি আপনি না পারা থাকে ওটা লেখা পসিবলই না, এত লেখা। এইখানে যে আমরা এতটুকু লিখতে পেরেছি, আমরা কি পরীক্ষার হলে এত সুন্দর করে লেখা গিয়েছে? তা তো লেখা যায়নি, কারোর পক্ষে পসিবল না। আচ্ছা, থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। জি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত মেন্টর ম্যামকে। এ পর্যায়ে আমরা কোশ্চেন 2 নম্বর প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। আমাদের ডক্টর মেহেরুন্নেসা ম্যাম যুক্ত হয়েছেন, ম্যামকে হোস্ট করে দিচ্ছে। আপনার স্লাইড একটু শেয়ার করবেন প্লিজ। জি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, সবাইকে অভিনন্দন জানাচ্ছি এফসিপিএস মিড টার্ম গাইনি অফ জানুয়ারি 2024 পেপার 2 এর সলভে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মেহেরুন্নেসা। আমি আপনাদের সাথে ডিসকাস করব অফসের কোশ্চেন নাম্বার 2 নিয়ে। আচ্ছা, এর আগে ডক্টর সঞ্জিদা নাসরিন আপু এবং ডক্টর শাহনাজ মিশু আপু আপনাদের এক্সামে রিটেন এক্সামের টিপস এন্ড ট্রিক্স নিয়ে অনেক কিছুই বলেছে। তো এখন আমি সলভে যাচ্ছি। আমি যেটা হাইলাইট করতে চাচ্ছি যে আপু কোশ্চেন বুঝে আনসার করতে হবে এবং যা চেয়েছে জিস্ট আনসার করতে হবে। কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য নাম্বার খুব লিমিটেড। আর ওই সময় পরীক্ষার হলে এমন থাকে যে ব্রেন তো ওভারলোডেড থাকে, অনেক পড়াশোনা তখন আমরা ততদিনে শিখে ফেলি এবং মনে হয় যে না, এটা 1 নাম্বারের জন্য এতটুকু আনসার লিখবো না, আমি তো আরো অনেক বেশি জানি, আমি আরো একটু বেশি লিখবো। তো এরকম করলে যে বেশি লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে, বিষয়টা এরকম না। ঠিক যতটুকু হচ্ছে নাম্বারের জন্য এনাফ। আর খুব দ্রুত লেখার চেষ্টা করতে হবে, কারণ টাইম কম আর অনেক বেশি লিখতে হয়। শোনা যাচ্ছে আমাকে? কানেকশন পোর দেখাচ্ছে। জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমাদের কোশ্চেন নাম্বার 2। আর আচ্ছা, আরেকটা কথা বলবো, যেটা যে যেমন কোশ্চেন নাম্বার 2 এর এতে আমার হচ্ছে 3টা লিখতে হবে আনসার। আমরা একটা কোশ্চেনের জন্য একটা একটা পেজ ইউজ করব। মানে ধর আপনি একটা কোশ্চেনের আনসার লিখতে যে 1.5 পেজ লেখা হয়ে গেছে এবং নিচে আরো অনেকখানি স্পেস আছে, আমরা ওইখান থেকে পরের কোশ্চেনটা শুরু করব না, আমরা পরের পেজে চলে যাব। এটা হচ্ছে রিটেনের জন্য একটা ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, আমাদের এখানে ফার্স্ট কোশ্চেনটা ছিল প্রাইমারি গ্র্যাভিডা লেডি প্রেজেন্ট এট হার 36 উইকস প্রেগনেন্সি উইথ লেস ফিটাল মুভমেন্ট। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 1, মেক এ চেকলিস্ট অফ হিস্ট্রি টেকিং টু ইভালুয়েট হার প্রপারলি। এখানে হিস্ট্রি আপু এর আগে যেটা বললেন যে ম্যানেজমেন্ট আমাদের এখানে খুব কম লাগে, এমসিপিএস এ খুব কমন ডিজিজের জন্য ম্যানেজমেন্ট লাগে, সেটা গাইনি এবং অফস দুইটাতেই। এবং আমরা এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে দেখবো যে প্রত্যেকটা কোশ্চেন 1 2 3 4 প্রত্যেকটাতে একটাতে করে ম্যানেজমেন্ট চেয়েছে, আর কোনোটাতেই ম্যানেজমেন্ট নাই, কিন্তু হিস্ট্রি এক্সামিনেশন ইনভেরিয়েবলি প্রায় প্রত্যেকটা কোশ্চেনেই ছিল, সাথে কজ এবং কমপ্লিকেশন। সো মিড টার্মের জন্য আমরা এই জিনিসগুলোর উপরেই বেশি ইম্পর্টেন্স দিব। তো এখানে লেস ফিটাল মুভমেন্টের জন্য হিস্ট্রি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রায় 7টা জিনিস এখানে লাগবে, একটাও বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এর মধ্যে একটা হচ্ছে প্রিভিয়াস ডেইলি ফিটাল মুভমেন্ট ইন লাস্ট 24 আওয়ার্স। পেশেন্টকে আমাদের জিজ্ঞেস করতে হবে যে লাস্ট 24 আওয়ার্সে আগে বাচ্চাটা কতটুকু নড়াচড়া করতো, অ্যান্ড ডিউরেশন অফ লেস ফিটাল মুভমেন্ট, সে কখন থেকে লেস ফিটাল মুভমেন্ট ফিল করতেছে, অ্যান্ড হিস্ট্রি অফ এনি মেডিকেল অর অবস্টেটিক কমপ্লিকেশন তার আছে কিনা, যেমন মেডিকেল কমপ্লিকেশন প্রিএক্লাম্পসিয়া, জিডিএম, হার্ট ডিজিজ, রেনাল ডিজিজ। এখান থেকে লেস ফিটাল মুভমেন্ট হতে পারে কারণ এখানে ক্রনিক প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হয়। অ্যান্ড অবস্টেটিক কমপ্লিকেশন পেশেন্টের ফ্রম অ্যান্টিপার্টাম হেমোরেজ, এখানে কর্ড প্রলাপস হতে পারে, সো এটা লেস ফিটাল মুভমেন্টের একটা ইম্পর্টেন্ট কজ।
একটা হচ্ছে হিস্ট্রি অফ অ্যাকিউট ইলনেস, মায়ের এখন কোনো অ্যাকিউট ইলনেস আছে কিনা, লাইক হাই ফিভার অ্যান্ড ডায়রিয়া। হ্যাঁ, তার প্রিভিয়াস রেকর্ড গুলো আমাদের রিভিউ করতে হবে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তার সে একটা অ্যানোমালি স্ক্যান করেছে কিনা, যেখানে কোনো কনজেনিটাল ডিটেক্টেবল কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা। হচ্ছে হিস্ট্রি অফ ম্যাটারনাল সিডেটিভ, মা যদি কোনো সিডেটিভ নিয়ে থাকে তাহলে সেটা ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হয়ে ফিটাস মানে মা ঘুমিয়ে থাকবে, সাথে বাচ্চাও ঘুমিয়ে থাকবে, সহজ কথায় সেই ক্ষেত্রে লেস ফিটাল মুভমেন্ট হবে। হ্যাঁ, এটা ছিল 1 নাম্বার, এবং এখানে নাম্বার ছিল 2.5, একটু বেশি লিখতে হয়েছে তাই। অ্যান্ড 2 নাম্বার কোশ্চেনে ছিল আমাদের হার নন স্ট্রেস টেস্ট ইজ নন রিঅ্যাসিউরিং অ্যান্ড ইউ হ্যাভ অ্যাডভাইস হার ফর বায়োফিজিক্যাল প্রোফাইল, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ বায়োফিজিক্যাল প্রোফাইল উইথ ইন্টারপ্রিটেশন। এটাতেও 2.5 নাম্বারের কোশ্চেন। এটা বায়োফিজিক্যাল প্রোফাইলের যে 5টা প্যারামিটার আমরা জানি, সেই প্যারামিটার গুলো আমরা এখানে লিখবো এবং সেগুলা ইন্টারপ্রেট করব। আমাদের বায়োফিজিক্যাল প্রোফাইলের আমরা সবাই জানি প্যারামিটার হচ্ছে 5টা, প্রত্যেকটার স্কোর হচ্ছে 2 অ্যান্ড অ্যাবনর্মাল স্কোর 0। তো 5টা প্যারামিটার: নন স্ট্রেস টেস্ট, ফিটাল ব্রিদিং মুভমেন্ট, গ্রস বডি মুভমেন্ট, ফিটাল মাসেল টোন অ্যান্ড অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স। আচ্ছা, ইন্টারপ্রিটেশন প্রত্যেকটার স্কোর যেহেতু 2, স্কোর 8 থেকে 10 এর মধ্যে যদি থাকে এটা হচ্ছে নর্মাল, লেস রিস্ক অফ ফিটাল অ্যাসফিক্সিয়া। স্কোর 6 অ্যান্ড স্কোর 4 দুইটাই হচ্ছে ক্রনিক হাইপোক্সিয়া ইন্ডিকেট করবে, সাসপেক্টেড। অ্যান্ড 0 to 2 যদি হয় সেক্ষেত্রে স্ট্রংলি সাসপেক্টেড অ্যাসফিক্সিয়া, এক্ষেত্রে প্রেগনেন্সি টার্মিনেশন করতে হবে ইরেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ। অ্যান্ড দেন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার বি, 2-এর বি, এটা হচ্ছে প্রাইমি গ্র্যাভিডা পেশেন্ট প্রেজেন্ট অ্যাট হার 36 উইকস প্রেগনেন্সি উইথ persistent leg edema. On examination, her blood pressure is 160/110 millimeter of mercury. She was not under regular antenatal checkup. এখানে 1 নম্বরে যেটা সেটা হচ্ছে স্টেট 4 বায়োকেমিক্যাল ফিচার্স অফ সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। হ্যাঁ, এখানে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়ার আমরা অনেকগুলো ফিচার জানি, ক্লিনিক্যাল এবং বায়োফিজিক্যাল। বায়োফিজিক্যালের মধ্যেও 7-8টা আছে, কিন্তু আমাদের এখানে মেনশন করে দিয়েছে 4টা, সুতরাং আমরা এই 4টাই লিখবো। মানে আমরা ওই সময় পারি দেখে যে বেশি লিখবো, বেশি লিখলে বেশি নাম্বার, বিষয়টা এমন না। হ্যাঁ, যেমন এখানে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়ার বায়োকেমিক্যাল ফিচার, পেশেন্টের লো প্লাটিলেট কাউন্ট থাকবে, এটা <1 লাখ। ইন্টারপ্রিটেশন মনে না থাকলেও যদি মনে না থাকে লিখতে হবে না, কারণ এখানে ইন্টারপ্রিটেশন চাই নাই। লো প্লাটিলেট কাউন্ট, ইলিভেটেড লিভার এনজাইম, সিগনিফিকেন্ট প্রোটিনিউরিয়া। সিগনিফিকেন্ট প্রোটিনিউরিয়া কেন? কারণ হচ্ছে এখানে আমাদের বলেছে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া, প্রোটিনিউরিয়া থাকলে সেটা প্রিএক্লাম্পসিয়াতে যাবে, কিন্তু যখন সিগনিফিকেন্ট প্রোটিনিউরিয়া থাকবে সেটা রিলেটেড টু সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। অ্যান্ড অ্যাবনর্মাল রেনাল ফাংশন, সেটা হচ্ছে সেরাম ইউরিক অ্যাসিড অ্যান্ড ক্রিয়েটিনিন। ভ্যালু মনে থাকলে লিখবেন, মনে না থাকলে না লিখলেও সমস্যা নেই, যদি ইন্টারপ্রিটেশন থাকে সেই ক্ষেত্রে এটা মেনশন করতে হবে। দেন হচ্ছে হাউ উইল ইউ প্রিভেন্ট কনভালশন ইন দিস কেস। তো প্রিভেনশন অফ কনভালশন আমরা এখানে যেটা হচ্ছে 4টা প্রিন্সিপাল আমাদের, এটা আমরা প্রায় সবাই জানি। কন্ট্রোল অফ ব্লাড প্রেশার বাই অ্যান্টি হাইপারটেনসিভ লাইক ইনজেক্টেবল ল্যাবেটালল অ্যান্ড হাইড্রোলাজিন। এখানে আপুরা সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া বলেছে, সো এখানে ইনজেক্টেবল ফর্মে আমরা ইউজ করব, যেটা ইনজেক্টেবল ল্যাবেটালল অথবা ইনজেক্টেবল হাইড্রোলাজিন। এখানে ওরাল ফর্ম ইউজুয়ালি আসে না। হ্যাঁ, তারপর হচ্ছে দেন যখন ব্লাড প্রেশার কন্ট্রোল হবে আমরা সুইচ করব টু ওরাল ফর্ম। অ্যান্ড প্রোফাইল্যাকটিক অ্যান্টিকনভালসেন্ট থেরাপি আমরা দিব, এখানে 10 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেটের লোডিং ডোজ অ্যান্ড টাইমলি ডেলিভারি বা অপটিমাইজ দ্য টাইম অফ ডেলিভারি। যেহেতু সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া অ্যান্ড এক্লাম্পসিয়া শুড বি ট্রিটেড অ্যাট দ্য সেম লাইম, সো ডেলিভারি করানোর প্ল্যান আমাদের এখানে রাখতে হবে। অ্যান্ড ক্লোজ মনিটরিং ডিউরিং দ্য লেবার অ্যান্ড 24 আওয়ার্স পোস্টপার্টাম, কারণ ওই সময়টাতে 24 থেকে 48 আওয়ার্সে ম্যাটারনাল এক্লাম্পসিয়ার চান্স অলমোস্ট 80%। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে মেনশন দ্য ডোজ শিডিউল অফ ওয়ান অফ দ্য কমনলি ইউজ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস ইজ সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। কোশ্চেনটা আপু খুব ভালোভাবে পড়তে হবে। এখানে যেমন এর আগে বলেছে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়ার বায়োকেমিক্যাল ফিচার 4টা, সো আমাকে 4টাই লিখতে হবে। এখানে দেখেন আপু, এখানে লিখেছে যে ওয়ান অফ দ্য কমনলি ইউজড অ্যান্টি হাইপারটেনসিভ। আমরা অ্যান্টি হাইপারটেনসিভ 3টা 4টা এখানে ইউজ করি, কিন্তু এখানে বলেছে যে ওয়ান অফ দ্য কমনলি ইউজ। আচ্ছা, কোন একজন আপু মনে হয় আনমিউট হয়ে গিয়েছে। আচ্ছা,
One of the commonly used antihypertensive drugs in severe preeclampsia. The most commonly used antihypertensive in severe preeclampsia and eclampsiaতে আমরা ইউজ করি হচ্ছে ল্যাবেটালল ইনজেক্টেবল ফর্মে আমরা এটা ইউজ করি। এখানে দুইটা কথা, একটা হচ্ছে ওয়ান অফ দ্য কমনলি ইউজড, আর একটা হচ্ছে ইন সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। ইন সিভিয়ার প্রিএক্লাম্পসিয়াতে আমরা মোস্ট কমনলি ইউজ করি ইনজেক্টেবল ল্যাবেটা, যেটা ফার্স্ট লাইন। ঠিক আছে, এটা দুইটা ফর্মে আমরা ইউজ করতে পারি, একটা হচ্ছে বোলাস ফর্ম আর একটা হচ্ছে আমাদের ড্রিপ ইউজ করতে পারি। কিন্তু অ্যাকর্ডিং টু ওজিএসবি অনুযায়ী আমরা শুধু বোলাস ফর্মটাই এখানে বলবো। হচ্ছে ল্যাবেটালল 10 মিলিগ্রাম আইভি স্লোলি দিব আমরা। এটা হচ্ছে স্টেট দেওয়ার পরে আমরা কি করব, প্রতি 10 মিনিট পর পর পেশেন্টের ব্লাড প্রেশার মেজার করব এবং ডাবল দ্য ডোজ। তাহলে 10 মিনিট পর পর আমরা ডোজটাকে ডাবল করব এবং ব্লাড প্রেশার মেজার করব। কতক্ষণ? আনটিল দ্য ডায়াস্টোলিক ব্লাড প্রেশার লেস দ্যান 110 মিলিমিটার অফ মার্কারি। এটা অনেক বইতে অনেক রকম আছে, কিন্তু আমরা এখানে ফলো করব ওজিএসবি গাইডলাইনে যেটা বলেছে সেটা। এবং এই অনুযায়ী পেশেন্টকে ম্যাক্সিমাম আমরা 24 আওয়ার্সে 300 মিলিগ্রাম ল্যাবেটালল ইনজেক্টেবল দিতে পারবো। আচ্ছা, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এর সি। এখানে হচ্ছে এ লেডি delivered at home 2 hours back. She present to emergency room with severe paravaginal bleeding. On examination, her pulse 120 beats per minute and blood pressure 80/50 millimeter of mercury. এখানে যেটা হবে, এক্সাম হলে প্রশ্নটা পড়তে যে যখন মনে হবে সিভিয়ার পারভেজিনাল ব্লিডিং, মনে হবে ও আচ্ছা এটা তো পোস্টপার্টাম হেমোরেজ। তখন আমরা বাকি ফাইন্ডিংস গুলোর কথা আর আমাদের মাথায় থাকে না, যে পালস 120, ব্লাড প্রেশার 80/50। সো এখানে আমরা যেটা ভুলে যাব সেটা হচ্ছে উইথ শক পেশেন্ট। এইখানে কোশ্চেনের নাম্বার হচ্ছে 1। সো এরকম ফুল একটা ডায়াগনোসিস যদি না থাকে তাহলে আমি ফুল মার্কস এখানে পাবো না। সুতরাং আমার ডায়াগনোসিসটা লিখতে হবে প্রাইমারি পোস্টপার্টাম হেমোরেজ উইথ শক। কোশ্চেন অ্যানালাইসিস করলে আপনারা দেখবেন যে প্রায় প্রত্যেকটা সেশনে এরকম একটা করে কোশ্চেন থাকে, যেটা অবস্টেট্রিক ইমার্জেন্সি অথবা গাইনোকোলজিক্যাল ইমার্জেন্সি, যেমন আপনার রাপচার্ড একটোপিক প্রেগন্যান্সি নিয়ে পেশেন্ট আসতে পারে, অথবা ইনকমপ্লিট অ্যাবর্শন, সিভিয়ার পিভি ব্লিডিং নিয়ে আসতে পারে। সেই ক্ষেত্রে এইরকম পালস ব্লাড প্রেশারের একটা সিনারিও দেওয়া থাকে এবং অবশ্যই সেখানে উইথ শক এটা মেনশন করতে হবে। প্রায় প্রত্যেকটা সেশনে এরকম ইমার্জেন্সি একটা কোশ্চেন থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে মেনশন 2 মেজর কজেস অফ প্রাইমারি পোস্টপার্টাম হেমোরেজ অ্যান্ড হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট দেয়ার 2 কজেস। তো মোস্ট কমন কজ হচ্ছে অ্যাটনিসিটি অফ দ্য ইউটেরাস, এটা আমরা সবাই জানি। সেকেন্ড মোস্ট কমন হচ্ছে ট্রমা টু দ্য জেনিটাল ট্র্যাক্ট। এখন এই দুইটা কজকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব, যে হ্যাঁ এটা অ্যাটনিক পোস্টপার্টাম হেমোরেজ, আর একটা হচ্ছে যে না এটা ট্রমাটিক পোস্টপার্টাম হেমোরেজ। অ্যাটনিক পোস্টপার্টাম হেমোরেজে ইউটেরাস বিকাম সফট রিল্যাক্স উইথ ইন্ট্রাক্ট জেনিটাল ট্র্যাক্ট। ইউটেরাসটা ভীষণ সফট থাকবে, মানে লাইক পেপার লাইক থাকে। আর ওয়ার্ডে তো আমরা ইনভেরিয়েবলি সবাই ওয়ার্ডে এরকম পেশেন্ট ম্যানেজ করেছি, আমরা এটা দেখেছি। And traumatic postpartum hemorrhage যখন হবে, uterus become hard contracted and centrally placed and there is trauma to the genital tract like cervix, vagina, broad ligamental থাকতে পারে, perineum অথবা extension of episiotomy wound। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, এটা তো একটা পেইড কোশ্চেন, এটা যে কোনো পরীক্ষার জন্য একটা পেইড কোশ্চেন, সেটা মিড টার্ম হোক, এমসিপিএস, এফসিপিএস, ফাইনাল। এটা হচ্ছে হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ফার্স্ট বান্ডেল অ্যাপ্রোচ ফর ট্রিটমেন্ট অফ প্রাইমারি পোস্টপার্টাম হেমোরেজ। এখানে মেনশন করে দিয়েছে যে শুধু ফার্স্ট বান্ডেল অ্যাপ্রোচটা নিয়ে এই কোশ্চেন। হ্যাঁ, এখানে সেকেন্ড বান্ডেল অ্যাপ্রোচ বা পরবর্তীতে আমরা কি করব রেফারেল, এগুলো আমাদের কিছুই লাগবে না, কারণ এখানে কোশ্চেনের নাম্বার লিমিটেড, সো আনসার শুড বি লিমিটেড। মানে ফার্স্ট বান্ডেল অ্যাপ্রোচে আমাদের কি ছিল, 4টা কথা এখানে। একটা হচ্ছে ফার্স্ট বান্ডেল রেসপন্সে ইন্ট্রাভেনাস ফ্লুইড দিব পেশেন্টকে, ইউটেরোটনিক ড্রাগস দিব, ট্রানএক্সামিক অ্যাসিড দিব এন্ড ফান্ডাল ম্যাসেজ দিব। এখন এটার ভিতরে যেহেতু এটা 2.5 নম্বরের একটা কোশ্চেন, সেহেতু এখানে ভিতরে আমাকে আরেকটু কথাবার্তা লিখতে হবে। যেমন ইন্ট্রাভেনাস ফ্লুইড আমরা কিভাবে দেই, 3 লিটার ফ্লুইড দিব। ফার্স্ট লিটার উইদিন 20 মিনিটস, সেকেন্ড লিটার উইদিন 30 মিনিটস অ্যান্ড থার্ড লিটার দেওয়ার আগে আমাকে অবশ্যই পেশেন্টকে অ্যাসেস করে অ্যাকর্ডিং টু নিড আমাকে 3 নাম্বার ফ্লুইডটা আমি দিব পেশেন্টকে। ইউটেরোটনিক ড্রাগস দিতে হবে আমাকে, যেমন অক্সিটোসিন ড্রিপে 20 to 30 ইউনিটস পার লিটার অ্যাট 40 to 6 ড্রপস পার মিনিট, এটা দিব। দেন হচ্ছে ইনজেকশন আর্গোমেট্রিন 0.2 মিলিগ্রাম ইন্ট্রামাস্কুলার দিব। ট্যাবলেট মিজোপ্রোস্টল 800 to 1000 মাইক্রোগ্রাম ওরালি অর পার ভ্যাজাইনালি, সাথে দিতে হবে ফান্ডাল ম্যাসেজ। অ্যান্ড সাপোর্টিভ মেজার ফর ফার্স্ট বান্ডেল রেসপন্স, আমাদের তো 2টা বান্ডেল রেসপন্স, ফার্স্ট বান্ডেল অ্যান্ড সেকেন্ড বান্ডেল, এবং 2টার সাথে আমাদের কিছু সাপোর্টিভ মেজার আছে। সো ফার্স্ট বান্ডেল রেসপন্সের সাথে আমাদের সাপোর্টিভ মেজার হচ্ছে
সবকিছু এমটি করতে হবে, ইউটেরাস এমটি, এমটি দ্য ইউটেরাস, এমটি দ্য ইউনারি ব্লাডার, অ্যান্ড কোনো টিয়ার থাকলে সেটা আমরা রিপেয়ার করব। সেটা হচ্ছে ফার্স্ট বান্ডেল রেসপন্সের সাপোর্টিভ মেজার। আড়াই মার্কসের কোশ্চেন, আমাকে এতটুকু লিখতে হবে। অ্যান্ড দেন কোশ্চেন নাম্বার 2 এর ডিতে আমরা যাচ্ছি। এখানে হচ্ছে যে 20 ইয়ার্স ওল্ড লেডি develop high fever 103 degree Fahrenheit in 5th postoperative day following lower segment cesarean section. On examination, her pulse 120 beats per minute and blood pressure 120/80 millimeter of mercury. আচ্ছা, এখানে what is your diagnosis? ডায়াগনোসিস আমরা এইভাবে লিখবো, মাই ডায়াগনোসিস যে 5th postoperative day following lower segment cesarean section with puerperial pyrexia. এখন এটা puerperial pyrexia, puerperial sepsis না কেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? যাবে নাকি না? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, কোন একজন আপু মনে হয় আনমিউট হয়ে গিয়েছেন। আচ্ছা, দেন ডায়াগনোসিসের পর, আচ্ছা এটা পিরপিরিয়াল পাইরেক্সিয়া, আমরা পিরপিরিয়াল সেপসিস কেন বলছি না, কারণ আমার এখানে পিরপিরিয়াল পাইরেক্সিয়ার জন্য যে পয়েন্ট সেটা হচ্ছে শুধু রাইজ অফ টেম্পারেচার দিয়েছে। সো যেটা হচ্ছে পিরপিরিয়াল পাইরেক্সিয়া, পিরপিরিয়াল পাইরেক্সিয়ার কজের মধ্যে হচ্ছে পিরপিরিয়াল সেপসিস, এবং পিরপিরিয়াল সেপসিস যখন থাকবে তখন আমরা সবাই জানি এটা জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশনের ফিচার এখানে সাথে থাকতে হবে। সো অবশ্যই সে তার সাথে একটা সেপসিস, একটা ডিসচার্জ, ফাউল স্মেলিং ভ্যাজিনাল ডিসচার্জ বা পিভি ব্লিডিং অথবা ওন্ড ডিসরাপশন, এরকম কোনো ফিচার সাথে থাকতে হবে, তা না হলে আমরা এটা পিরপিরিয়াল সেপসিস বলবো না। সুতরাং আমাদের ডায়াগনোসিস হচ্ছে 5th postoperative day following lower segment cesarean section with পিরপিরিয়াল পাইরেক্সিয়া। ঠিক আছে, দেন হচ্ছে নেক্সট কোশ্চেন, হাউ উইল ইউ ডায়াগনোসিস পিরপিরিয়াল সেপসিস ক্লিনিক্যালি? আপুরা, আমরা যখন একটা কেস ডায়াগনোসিস করি তখন আমাদের তিনটা জিনিস লাগে, একটা হচ্ছে হিস্ট্রি, এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন। তো এইখানে আমি আবারও বলছি যে কোশ্চেনটা আপু খুব ভালোভাবে পড়তে হবে, যে হাউ উইল ইউ ডায়াগনোসিস পিরপিরিয়াল সেপসিস ক্লিনিক্যালি। সো এখানে ইনভেস্টিগেশন আসবে না, আমার লাগবে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে হিস্ট্রি, দেন হচ্ছে আমার এক্সামিনেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশন। আর এক্সামিনেশনের পার্ট হচ্ছে তিনটা, জেনারেল এক্সামিনেশন, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, পার ভ্যাজাইনাল এক্সামিনেশন। তাহলে আমাকে এখানে মেনশন করতে হবে হিস্ট্রি অ্যান্ড ওই তিনটা এক্সামিনেশন। সো পিরপিরিয়াল সেপসিসের আমার ইম্পর্টেন্ট হিস্ট্রি হচ্ছে, প্যাশেন্টের হিস্ট্রি নিতে হবে, প্রলং লেবার, অবস্ট্রাক্টেড লেবার, প্রলং প্রম, এবং রিপিটেড পার ভ্যাজিনাল এক্সামিনেশন বা আনহাইজেনিক এনভায়রনমেন্টে প্যাশেন্টের ডেলিভারি হয়েছে কিনা। যেমন হোম ডেলিভারি, আমাদের এখানে সেটার সুযোগ নাই, কারণ আমাদের প্যাশেন্টের হয়েছে লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন। সো আমরা প্রলং লেবার, অবস্ট্রাক্টেড লেবার, প্রলং প্রম এবং রিপিটেড পার ভ্যাজিনাল এক্সামিনেশনের হিস্ট্রি নিব আমরা এখানে, দেন আমরা এক্সামিনেশন করব। এক্সামিনেশনে কি পাবো? প্যাশেন্ট পিরপিরিয়াল সেপসিস, পিরপিরিয়াল পাইরেক্সিয়া, প্যাশেন্ট অবশ্যই প্যাশেন্ট ইল লুকিং, টক্সিক, ডিহাইড্রেটেড, প্যাশেন্টের টেম্পারেচার আমাদের এখানে বলে দিয়েছে 103 ডিগ্রি ফারেনহাইট, আর সেপসিসের জন্য আমাদের, পাইরেক্সিয়ার জন্য 100.4 ডিগ্রি ফারেনহাইট বা তার থেকে বেশি হবে টেম্পারেচার। আচ্ছা, নেক্সট হচ্ছে অফেন্সিভ অ্যান্ড কপিয়াস লকিয়াল ডিসচার্জ অ্যান্ড ইউটেরাইন সাব ইনভলিউশন। আমরা এখন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে যেটা পাবো সেটা হচ্ছে ইউটেরাইন সাব ইনভলিউশন এবং টেন্ডারনেস পাবো, বাইল্যাটারাল লোয়ার অ্যাবডোমিনাল টেন্ডারনেসও থাকতে পারে। অ্যান্ড দেন হচ্ছে এখানে পার অ্যাবডোমিনাল, পার ভ্যাজিনাল আমি আলাদা করে লিখি নাই, কারণ হচ্ছে আমার এখানে নাম্বারটা দেখতে হবে। আমার যদি এখানে আড়াই মার্কস বা 3 নাম্বারের কোশ্চেন থাকতো তাহলে আমি অবশ্যই প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখতাম, যেহেতু আমার এখানে নাম্বার কম আমি অ্যাজ এ হোল সব লিখে দিব। তবে এই পয়েন্টগুলো যদি আমার মাথায় থাকে তাহলে এখানে কোনো এক্সামিনেশনের ফাইন্ডিংস আমার মিস হবে না। যে আমি হিস্ট্রি লিখেছি, জেনারেল এক্সামিনেশন থেকে দেখেছি প্যাশেন্টের অ্যাপিয়ারেন্স, প্যাশেন্ট টক্সিক, ডিহাইড্রেটেড, পালস টেম্পারেচার, ব্লাড প্রেশার, অ্যান্ড দেন হচ্ছে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এখানে ইউটেরাইন সাব ইনভলিউশন পাবো এবং টেন্ডারনেস পাবো। লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন হয়েছে, এখানে ইউজুয়ালি সাব ইনভলিউশন থাকে, কিন্তু যেহেতু এখানে টেম্পারেচার বেশি বলেছে আমরা এটাকে পিরপিরিয়াল সেপসিস মনে করে সাব ইনভলিউশনটাকে এখানে মেনশন করব। দেন হচ্ছে পার ভ্যাজিনাল এক্সামিনেশন করলে আমরা একটা অফেন্সিভ কপিয়াস লোকিয়াল ডিসচার্জ পাবো এবং লোকাল ওন্ড বিকাম রেড অ্যান্ড সোলেন, এবং লোকাল রাইজ অফ টেম্পারেচারও থাকবে। অ্যাডেনেক্সাল বাইম্যানুয়াল করলে অ্যাডেনেক্সাল টেন্ডারনেস, সেনলার্স ইউটেরাস এবং ফর্নিক্স টেন্ডারনেস আমরা এখানে পাবো। সো এইগুলা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফাইন্ডিংস, এখানে ইনভেস্টিগেশন আসবে না, যদিও বলেছে ডায়াগনোসিস, কারণ কোশ্চেনে বলে দিয়েছে যে আমি ডায়াগনোসিস করব ক্লিনিক্যালি। ঠিক আছে, দেন হচ্ছে 3 নাম্বার কোশ্চেন, মেনশন দ্য প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট অফ এ কেস অফ পিরপিরিয়াল সেপসিস। পিরপিরিয়াল সেপসিসের প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট লিখতে বলেছে। সো আমি এখানে
প্রিন্সিপালের 4টা কথা লিখেই আমি এখানে বসে থাকবো না, কারণ পেশেন্টের এই কোশ্চেনের নাম্বার হচ্ছে 2.5, 2.5 মার্কসের কোশ্চেন, আমাকে একটু ডিটেলসে লিখতে হবে আপু। এই যে এইখানে যেমন হচ্ছে আপনার প্রত্যেকটা কোশ্চেনে কোনো একটা জায়গায় ম্যানেজমেন্ট অংশ চেয়েছে, তো এটাই হচ্ছে পিউপিয়াল সেপসিসের ম্যানেজমেন্ট। প্রিন্সিপাল অফ ট্রিটমেন্টকে যে কোনো আপু বললেন যে শাহনাজ মিশা আপু বলেছেন যে আমাদের কাউন্সিলিং দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, যে কোনো একটা ট্রিটমেন্ট, জেনারেল ট্রিটমেন্ট অ্যান্ড স্পেসিফিক ট্রিটমেন্ট। জেনারেল ট্রিটমেন্ট আমরা শুরুই করব কাউন্সিলিং এবং রিঅ্যাসুরেন্স দিয়ে। এটা আমরা যেমন পরীক্ষার হলে লিখবো, আমরা হচ্ছে অসপি হোক অসকি অথবা ভাইবা, যখন যে যেটা ফেস করি আমরা এটা দিয়ে শুরুও করব। আমরা এটা শুরুতে এটা বলবো, মানে আমরা এটাই শুনতে চাই। কাউন্সিলিং, রিঅ্যাসুরেন্স, আইসোলেশন অফ দ্য পেশেন্ট অ্যান্ড মেনটেন অ্যাডিকুয়েট ফ্লুইড অ্যান্ড ক্যালোরি। দেন হচ্ছে কারেকশন অফ অ্যানিমিয়া অ্যান্ড কন্ট্রোল অফ ইনফেকশন বাই অ্যান্টিবায়োটিক্স। আমরা পিরপিরিয়াল সেপসিস অ্যান্টিবায়োটিক দিই, সেটা হচ্ছে জেন্টামাইসিন, ক্লিন্ডামাইসিন, মেট্রোনিডাজল। দেন হচ্ছে আমাদের স্পেসিফিক ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্ট কি? এখানে আমাদের সার্জিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট। পেরিনিয়াল ওন্ড, আমরা পেরিনিয়াল ওন্ডটা দেখবো। ওন্ড যদি ইনফেক্টেড থাকে সেক্ষেত্রে স্টিচটা রিমুভ করবো, পেশেন্ট সিস বাথ নেবে। দেন হচ্ছে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিব, অ্যাসেপ্টিক অয়েন্টমেন্ট নেবে, অ্যান্ড আফটার কন্ট্রোল অফ ইনফেকশন আমরা সেকেন্ডারি সুচার মে বি গিভেন, অনেক সময় লাগে। আচ্ছা, দেন হচ্ছে রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন। আমরা আলট্রাসোনোগ্রাফি অবশ্যই এটা করব। আলট্রাসোনোগ্রাফি করে যদি রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন লেস দেন 3 সেন্টিমিটার হয় সেক্ষেত্রে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টই দিব। এই অ্যান্টিবায়োটিক কাভারেজ দিলে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু যদি মোর দেন 3 সেন্টিমিটার হয় সেক্ষেত্রে এটাকে আমাদের ইভাকুয়েশন লাগবে। আচ্ছা, পেলভিক অ্যাবসেস হলে কলপোটমি করে এটা ড্রেন করতে হবে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। অ্যান্ড আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 2E, আমরা লাস্ট কোশ্চেনে চলে এসেছি। এখানে হচ্ছে যে এ প্রাইমি গ্রাভিডা লেডি ডেলিভার্ড এ মেল বেবি নর্মালি ইন লেবার রুম। আচ্ছা, এটা হচ্ছে নিউনাটোলজি। নিউনাটোলজি খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রত্যেকটা ইয়ারে নিউনাটোলজি থেকে কোশ্চেন অবশ্যই থাকে, একটা কোশ্চেন থাকে। এবার ছিল যে অ্যাসফিক্সিয়া থেকে কোশ্চেন ছিল। অন এক্সামিনেশন দ্য বেবি ডিড নট ক্রাই, she was flaccid with respiratory rate more than 70 breaths per minute. Enumerate the question number 1. Enumerate the common 4 condition responsible for asphyxia in this case. এখানে মেনশন করে দিয়েছে যে আমাকে 4টা কন্ডিশনই শুধু লিখতে হবে, তো আমি সেটাই লিখবো। এটা হচ্ছে যে আপনার প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, কোনটা সরানি, আচ্ছা, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, ম্যাটার্নাল মেডিকেশন, বার্থ ট্রমা অ্যান্ড পোস্টন্যাটাল ফ্যাক্টর। তাহলে প্লাসেন্টাল ফ্যাক্টর, ম্যাটার্নাল ফ্যাক্টর, ফিটাল ফ্যাক্টর, আমরা এইভাবে এগুলো মনে রাখবো। ঠিক আছে, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি যেমন ইনএডিকুয়েট ইটরি প্লাসেন্টাল সার্কুলেশন লাইক হাইপারটেনসিভ ডিসঅর্ডার, প্রিম্যাচিউর প্লাসেন্টাল সেপারেশন, ম্যাটার্নাল হাইপোক্সিক স্ট্যাটাস লাইক অ্যানিমিয়া, এক্লাম্পসিয়া হবে এটা, এক্লাম্পসিয়া। অ্যান্ড ম্যাটার্নাল মেডিকেশন লাইক মরফিন, প্যাথিডিন, অনেক সময় অ্যানেস্থেসিয়া দিলেও এটা হয়। অ্যান্ড বার্থ ট্রমা, বার্থ ট্রমা কখন হবে আমাদের? যখন ম্যাল প্রেজেন্টেশন হবে, আমরা একটা ব্রিজ ডেলিভারি করাবো অথবা ব্রিজ ডেলিভারি ট্রান্সভার্সলাই, এগুলাকে যদি আমরা নর্মাল ডেলিভারি ট্রায়াল দিই সেক্ষেত্রে এরকম বার্থ ট্রমা হতে পারে। আর একটা হচ্ছে পোস্টন্যাটাল ফ্যাক্টর, যে এটা হচ্ছে সম্পূর্ণ ফিটাল কজ, যে বাচ্চার কোনো প্রবলেম ছিল, কোনো বাচ্চার পালমোনারি, কার্ডিওভাস্কুলার, দেন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাবনর্মালিটি যদি থাকে সেই ক্ষেত্রে অ্যাসফিক্সিয়া ডেভেলপ করে। আর দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 2, এটা হচ্ছে হোয়াট মাইট বি দ্য লং টার্ম কমপ্লিকেশন অফ দিস বেবি। আচ্ছা, কমপ্লিকেশন নিয়ে এটা বলি, এটা হচ্ছে এটার মার্কস ছিল 2, কিন্তু লং টার্ম কমপ্লিকেশন দত্ত বই থেকে এসেছে এটা, যে কমপ্লিকেশন, ইমিডিয়েট কমপ্লিকেশন অ্যান্ড লং টার্ম কমপ্লিকেশন। লং টার্ম কমপ্লিকেশনের মধ্যে ওখানে 3টা কজ দেওয়া আছে, সুতরাং এটা লেখার সময় এরকম যদি মনে হয় যে না নাম্বার 2 আমি 3টা লিখবো, আমার আরো কিছু লেখা উচিত, এরকম মনে করার কোনো কারণ নাই যে 3টা লিখলে ম্যাডাম নাম্বার কম দিবে, বইয়ে যা আছে তাই। ঠিক আছে, লং টার্ম কমপ্লিকেশন, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল গ্রোথ রিটার্ডেশন, এপিলেপসি, ব্রেন ডিসফাংশন, পালমোনারি হাইপারটেনশন অ্যান্ড ক্রনিক রেনাল ফেলিওর পেশেন্ট বাচ্চা ডেভেলপ করতে পারে যখন সে বড় হবে তখন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, আমরা এটা কিভাবে প্রিভেন্টিভ মেজার নিব? এখানে একটু মিস্টেক হয়েছে। হোয়াট প্রিভেন্টিভ মেজার উইল ইউ সাজেস্ট টু মিনিমাইজ দ্য রিস্ক অফ পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া হবে এটা, প্রিন্যাটাল হচ্ছে পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া। আমাদের প্রিভেন্টিভ মেজার আপু এগুলো দত্ত বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, ডাইরেক্ট দত্ত থেকে কোশ্চেন এসেছে, অলমোস্ট সব কোশ্চেনই দত্ত থেকে। প্রিভেন্টিভ মেজার হচ্ছে অ্যান্টিনেটাল, আমরা প্রিভেনশন কখন নেই? প্রিভেনশন প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি প্রিভেনশন। তো আমাদের প্রিভেনশনটা শুরু হবে যখন মায়ের প্রেগনেন্সি থেকেই শুরু হবে, নট ডিউরিং দ্য ডেলিভারি বা ফলোইং ডেলিভারি।
তো এটা প্রেগনেন্সি থেকেই কিভাবে আমাদের হাই রিস্ক পেশেন্ট গুলোকে আইডেন্টিফাই করতে হবে। দেন হচ্ছে কেয়ারফুল ইন্টারপার্টাম ফিটাল মনিটরিং ইনশিওর করতে হবে, ফিটাল ডিস্ট্রেসকে আর্লি ডিটেকশন করব এবং ফিটাল ডিস্ট্রেস ডিটেক্ট করে আমাকে টাইমলি ডেলিভারি করাতে হবে। তাহলে আমি অ্যান্টিপার্টাম পিরিয়ডে হাই রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই করব, ডিউরিং ডেলিভারি প্রপার ফিটাল মনিটরিং করব এবং ফিটাল ডিস্ট্রেস হলে আমি সেটাকে টাইমলি ডেলিভারি করাবো। এখন আমি ফিটাল ডিস্ট্রেস ইন্টারপার্টাম পিরিয়ডে কিভাবে হচ্ছে আমি বুঝবো কিভাবে? কন্টিনিউয়াস ইলেকট্রনিক ফিটাল মনিটরিং করব, সেখানে কোনো সাসপিশন যদি থাকে সেক্ষেত্রে স্কাল্প ব্লাড স্যাম্পলিং করব, পিএইচটা আমরা দেখে সেই অনুযায়ী আমরা পেশেন্টের জন্য ম্যানেজমেন্ট নিব যে এখন আমার টার্মিনেশন লাগবে। অ্যান্ড জুডিশিয়াস অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যানেস্থেটিক এজেন্ট অ্যান্ড সিডেটিভ ডিউরিং দ্য লেবার, ইভেন অক্সিটোসিন অলসো, অ্যান্ড প্রেজেন্স অফ নিউনাটোলজিস্ট ডিউরিং দ্য ডেলিভারি। তো আমাদের যখন একটা কমপ্লিকেটেড ডেলিভারি হবে বা একটা ফিটাল ডিস্ট্রেসের বেবিকে আমরা ডেলিভারি করাবো, অবশ্যই আমরা একজন নিউনাটোলজিস্ট লেবার রুমে বা ডেলিভারি ওয়ার্ডে আমরা এটা এনশিওর করবো, অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ ডিফিকাল্ট অ্যান্ড ট্রমাটিক ডেলিভারি। সো আমাকে কেউ ডিটারমাইন যে না এটা সেকেন্ড স্টেজে এখন সেকেন্ড স্টেজে চলে আসছে, এখন বাচ্চাটা ডেলিভারি হয়েই যাবে, তো এরকম আমরা সেখানে একদম ডিটারমাইন থাকবো না যে এটা আমাকে ডেলিভারি এই রুটেই ডেলিভারি করাতে হবে, এরকম না। আমাকে অবশ্যই একটা সেফ ডেলিভারি প্ল্যান করতে হবে, সেই জন্য আমি অ্যাভয়েড করব যাতে একটা ডিফিকাল্ট বা ট্রমাটিক ডেলিভারি না হয়। ঠিক আছে, সো এই পর্যন্তই আপুরা আমার কোশ্চেনের সলভ অবস্টেটিক্স। আচ্ছা, এরপরে আহ আপনাদের সাথে কোশ্চেন ডিসকাস করবে হচ্ছে কোশ্চেন নাম্বার 4, গাইনি কোশ্চেন। আপুরা আমার এখান থেকে আপনাদের কারো কোনো কোয়ারি আছে? আচ্ছা, কারো কোনো কোয়ারি না থাকলে আমি শেষ করছি। থ্যাঙ্কস টু অল। আপু কোশ্চেন গুলা কি একটু দেখানো যাবে? জি আপু। আপু একটু কোশ্চেন গুলো আরেকবার একটু দেখায় দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। জি জি জি। আপনাদের হচ্ছে এই যে এসিকিউর সবগুলা কোশ্চেন একসাথে আপনারা জেনেসিসে পাবেন, এবং অবশ্যই রিটেন প্রিপারেশন নেওয়ার সময় প্রতি সেশনে কোশ্চেন সলভ করবেন। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন কমন না আসলে কোশ্চেনের প্যাটার্ন বুঝতে পারবেন। আচ্ছা, এই যে কোশ্চেন নাম্বার 2, এটার 2 এর এ ছিল, এদের 1 নম্বরে ছিল মেক এ চেক লিস্ট অফ হিস্ট্রি টেকিং টু ইভালুয়েট হার প্রপারলি। আর লেস ফিটাল মুভমেন্টের একটা হিস্ট্রি নিতে বলেছে এখানে, এরকম দেখতে পাচ্ছেন আপু? জি আপু, আপনি খালি দেখায় নিলেই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2, দেখেন। আচ্ছা, এটা হচ্ছে বি এর 1, ফর বায়োকেমিক্যাল ফিচার অফ সিভিয়ার প্রিক্লাম্সিয়া, প্রিভেনশন অফ কনভালশন, dose schedule of most commonly used drug in severe preeclampsia. আচ্ছা, এখানে একটা সিনারিও দেওয়া আছে, এটা ডায়াগনোসিস। Two major cause of primary postpartum hemorrhage and differentiate their two causes. The component of first bundle response. আচ্ছা, এখানে একটা সিনারিও ছিল, পিরপিরাল পাইরেক্সিয়া, পিরপিরাল সেপসিস, principle of treatment of puerperal sepsis.
আচ্ছা, এখানেও সিনারিও ছিল পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার। এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, এটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার হবে। হ্যাঁ, এখানে একটু মিস্টেক হয়েছে, স্পেলিং মিস্টেক। ঠিক আছে আপু। জি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম আপু। জি, ধন্যবাদ জানাচ্ছি ম্যামকে। আমাদের পরবর্তী প্রশ্ন সলভ নিয়ে আসছেন ডক্টর সাভিয়া আফরিন ম্যাম। ম্যাম কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমরা শুরু করি, ধরলাম। জি, আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের জেনেসিস অবস এন্ড গাইনি মিড টার্ম এসকিউ সলভ ক্লাস সেশনে। আমি ডক্টর সাবিয়া আফরিন আপনাদের সাথে শেষ অংশে থাকবো। আমরা এখন হচ্ছে আমাদের 3টা কোয়েশ্চেন, আমাদের অত্যন্ত ট্যালেন্টেড 3জন মেন্টর থেকে আমরা কোয়েশ্চেনগুলো এবং তাদের সম্ভাব্য অ্যান্সার জেনে ফেলেছি। আমরা আমাদের শেষ কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 4, যেটা কিনা আপনাদের গাইনোকোলজি থেকে হচ্ছে এই কোয়েশ্চেনটা হয়। 4 নম্বর কোয়েশ্চেনটা আমরা একটু দেখবো। আশা করি আমার স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন। সো কোয়েশ্চেন নাম্বার 4 আপনাদের গাইনি পার্ট থেকে ছিল। এটা ছিল আপনাদের প্রথম কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা ছিল যে এ 58-year-old menopausal woman presents to OPD with 2 episodes of PV bleeding at 7 days interval. আচ্ছা, এতক্ষণ আপনারা 3টা কোয়েশ্চেন আসলে মানে আমাদের বাল্ক কোয়েশ্চেন অলরেডি সলভ হয়ে গেছে এবং আপনারা অলরেডি এটা জানেন যে হচ্ছে গিয়ে আপনি কিন্তু মিড টার্মে আসলে খুব একটা সময় পাবেন না। হ্যাঁ, কথা হচ্ছে যে আপনি সময় পাবেন না। সো আপনি সবসময় চেষ্টা করবেন যে যেটাই আপনার কোয়েশ্চেন থাকুক একদম টু দি পয়েন্ট অ্যান্সার করবেন। কখনোই এই যে ছোটবেলায় আমরা যেরকম হচ্ছে রচনা লিখতাম, রচনা একদমই লেখা যাবে না, চিন্তাও করা যাবে না। আপনি এখানে অনেক কম সময় পাবেন, জাস্ট মার্কসটা দেখবেন যে আপনার কাছে কতটুকু জানতে চাচ্ছে, শুধু টু দি পয়েন্ট আপনি অ্যান্সার করবেন। আপনাদেরকে আমরা আজকে যে সলভ সেশনটা দেখাচ্ছি এখানে মূলত কিন্তু আমরা আপনাদেরকে ওই স্টাইলেই দেখাচ্ছি যে আপনি লিখবেন কেমন করে, আপনার লেখার সময় কিভাবে লিখবেন সেটাই মূলত আপনাদের ধারণা দেয়া। সবকিছুর অ্যান্সার আপনারা মোটামুটি পারেন, জাস্ট লিখার আইডিয়াটা আমরা দিব। সো আপনাদের এই যে প্রথমে একটা সিনারিও থাকে এবং তারপরে পরবর্তীতে 3টা কোয়েশ্চেন থাকে, সেটা আমি দেখাবো। সো আপনাদের সিনারিওতে দেখেন, এটা হচ্ছে একটা পোস্ট মেনোপজাল ব্লিডিং এর একটা সিনারিও হচ্ছে গিয়ে দেওয়া আছে, যে একটা মেনোপজাল ওমেন 2টা এপিসোড অফ ব্লিডিং নিয়ে আসছে 7 দিন অন্তর। প্রথম কোয়েশ্চেন এখান থেকে ছিল ইম্পর্টেন্ট কজেস অফ পোস্ট মেনোপজাল ব্লিডিং এবং মার্কস ছিল 2.5, বলেই দেওয়া ছিল 5টা কজ আপনি দিবেন। সো আপনি এখান থেকে দেখেন আপনার এই চ্যাপ্টার 34-এ স্পেশাল টপিকস এর আন্ডারে পোস্ট মেনোপজাল ব্লিডিং নামক টপিকের ওখানেই দেখবেন যে কমন কজেস অফ পোস্ট মেনোপজাল ব্লিডিং নামক একটা চার্ট দেওয়া আছে। ওখান থেকে আপনি হচ্ছে গিয়ে দেখেন মাত্র 5টা কজই আপনি অবশ্যই লিখবেন এবং মোস্ট কমন কজ। সবার প্রথমে যেমন হচ্ছে আপনি যখন পড়বেন, পড়াশোনা করার সময় কিন্তু আপনি এভাবে হচ্ছে সিলেক্ট করে নেবেন যে হচ্ছে গিয়ে আপনার এরকম যখন কজ আসবে বা হচ্ছে গিয়ে এরকম করে যখন পয়েন্ট ওয়াইজ লিখতে হবে, তখন আপনি কোন পয়েন্টগুলো আগে লিখবেন। এটা আপনি হচ্ছে যখন পড়বেন তখনই কিন্তু আপনার মাথায় সেট করে নিয়ে যেতে হবে পরীক্ষার জন্য। সো আপনি হচ্ছে গিয়ে পোস্ট মেনোপজাল ব্লিডিং এর সব থেকে কমন কয়েকটা কজ মুখস্থ করে গেছেন, ওখান থেকে 5টা লিখবেন এবং অবশ্যই আপনি এনশিওর করবেন যে প্রথমে যেন সিনাইল এন্ডোমেট্রাইটিস এই পয়েন্টটা যেন সবার প্রথমে থাকে, বিকজ ইট ইজ দি মোস্ট কমন কজ অফ পোস্ট মেনোপজাল ব্লিডিং। তারপরে আপনি জেনিটাল ম্যালিগনেন্সি, এটার ভিতরে আপনি আন্ডারে লিখতে পারেন যে হচ্ছে গিয়ে জেনিটাল ম্যালিগনেন্সি বলতে আপনার সার্ভাইকাল কার্সিনোমা বা হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা বা ওভারিয়ান কার্সিনোমা, সব ধরনের কার্সিনোমাতেই কিন্তু আমার পোস্ট মেনোপজাল ব্লিডিং হতে পারে। সো আপনি এটা চাইলে ছোট ছোট করে এই 2 নম্বর পয়েন্টের আন্ডারে লিখতে পারেন। 3-এ এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া, 4-এ ডিকুবিটাস আলসার যেটা কিনা প্রোল্যাপসের ফলে হয়েছে, আর 5-এ হচ্ছে আপনার রিটিন পেশেরি অথবা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস থেকে হতে পারে। আপনি 5টাই কজ লিখবেন, খুব আর লিখবেনই না, কারণ আর কিন্তু আপনি 6 লিখেন 7 লিখেন ওটাতে আপনার মার্কস আসবে না। নেক্সট আপনার কোয়েশ্চেন 1.5 মার্কসের জন্য, যে ফার্স্ট ইনভেস্টিগেশন উইথ ইটস সিগনিফিক্যান্স ইন দিস কেস ইফ নো অ্যাবনর্মালিটি ইজ ফাউন্ড অন ক্লিনিক্যাল এক্সামিনেশন। দেখেন, আপনাকে কিন্তু ক্লিয়ারলি সিনারিওটা বলে দিয়েছে যে একটা পোস্ট মেনোপজাল ব্লিডিং আপনার কাছে আসছে, আপনি ক্লিনিক্যালি এক্সামাইন করলেন, এক্সামাইন করার পরে আপনি কোনো অ্যাবনর্মালিটি পান নাই,
ক্লিনিক্যালি কিন্তু আপনার এক্সামিনেশন শেষ। ক্লিনিক্যালি এক্সামিনেশন করে আপনি যদি অ্যাবনর্মালিটি না পান, তার মানে হচ্ছে কি আপনার সার্ভিক্স দেখতে নর্মাল লাগছে, আপনি পার অ্যাবডোমেন এক্সামিনেশন করেছেন, ওখানে আপনি কিছু পান নাই, আপনি পার ভেজাইনাল এক্সামিনেশন করেছেন, সার্ভিক্সটা খালি চোখে দেখেছেন, এগুলো দেখে আপনি হচ্ছে কি কিছু খুঁজে পাচ্ছেন না। এখন আপনি ইনভেস্টিগেশন কোনটা করবেন? প্রথম ইনভেস্টিগেশন আপনি কোনটা করবেন? দেখেন, আপনি প্রথম ইনভেস্টিগেশন এখানে আমরা হচ্ছে বললাম যে পোস্ট মেনোপজাল ব্লিডিং এর ক্ষেত্রে আপনার মাথায় প্রথম চিন্তাই থাকবে, আপনি যেহেতু ক্লিনিক্যালিও কিছু পাচ্ছেন না, আপনার মাথায় কিন্তু প্রথম চিন্তাই থাকবে সিনাইল এন্ডোমেট্রাইটিস। সেই ক্ষেত্রে আপনি এক্সামিনেশন কোনটা করবেন বা ইনভেস্টিগেশন কোনটা করবেন? আপনি একটা সোনোগ্রাফি করতে চাচ্ছেন। সোনোগ্রাফিতে আপনার হচ্ছে মার্কস 1.5। ফার্স্ট ইনভেস্টিগেশন মানে কিন্তু আপনি এখানে ওই যে পয়েন্ট পয়েন্ট করে এখানে 5-6টা ইনভেস্টিগেশন লিখলে হবে না, আপনাকে একটা ইনভেস্টিগেশনই লিখতে হবে এবং সেটার সাথে সিগনিফিক্যান্সটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে। তাহলে দেখেন, আপনি প্রথমেই আপনার মাথায় কিন্তু হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার লেখার আগে আপনি প্রথমেই যে কাজটা করবেন, প্রত্যেকটা কোয়েশ্চেনে আপনি হচ্ছে কি লিখবেন সেটা হচ্ছে মাথার মধ্যে আগে সর্ট আউট করে ফেলতে হবে। যে আপনি এখানে একটা ইনভেস্টিগেশনের নাম লিখবেন এবং সেটার সিগনিফিক্যান্সটা লিখেই আপনার 1.5 মার্কস উঠাতে হবে। তাহলে দেখেন, ইনভেস্টিগেশনের নাম আপনি লিখলেন। ইউএসজি আপনি কেন করবেন? ইউএসজি আপনি করবেন ওই যে আপনার মাথায় আছে সিনাইল এন্ডোমেট্রাইটিস মাথায় আছে, তাহলে আপনি এন্ডোমেট্রিয়াল থিকনেসটা দেখবেন। যদি থিকনেস লেস দ্যান 5 মিলিমিটার হয় তাহলে আপনাকে বুঝতে হবে অ্যাট্রফিক অথবা সিনাইল এন্ডোমেট্রাইটিস হচ্ছে ডায়াগনোসিস। আর যদি সেটা না হয়, মানে ধরেন এটা তো আমার ধারণা যে মোস্ট কমন কজ সিনাইল এন্ডোমেট্রাইটিস হবে, সেটা যদি না হয় সেই ক্ষেত্রে আপনার কি হবে দেখেন, সেই ক্ষেত্রে আপনি যদি একটা থিক এন্ডোমেট্রিয়াম পান, সেই ক্ষেত্রে আপনার মাথায় থাকবে, যদি আপনি 10 বা 14 মিলিমিটারের উপরে যদি আপনি থিকনেস পান, আপনার মাথায় চলে আসবে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার দিকে চলে যাবে আপনার ডায়াগনোসিস। যদি আপনি ইরেগুলার টেক্সচার পান বা হচ্ছে আপনার ইউটেরাসের ভিতরে ফ্লুইডস চলে আসতেছে, তার মানে আপনি দেখেন আপনি কিন্তু তখন জেনিটাল ম্যালিগনেন্সি বা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার দিকে চলে যাচ্ছেন। আবার হচ্ছে গিয়ে আপনি আল্ট্রাসোনোগ্রাম বা টিভিএস এর মাধ্যমে কিন্তু যদি কোনো পেসারি বা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস থেকে থাকে, সেটাও কিন্তু হচ্ছে গিয়ে আপনি এখান থেকে এটা ডিফারেন্সিয়েট করতে পারবেন। তাহলে আপনার একমাত্র ইনভেস্টিগেশন বা আপনার প্রথম চয়েস অফ ইনভেস্টিগেশন টু আইডেন্টিফাই দি কজ হবে হচ্ছে গিয়ে আল্ট্রাসোনোগ্রাম। এরপরে আসেন 3 নাম্বার কোয়েশ্চেন, যেটা ছিল যে হচ্ছে যদি টেস্ট রেজাল্ট সিগনিফিক্যান্ট হয়, তার মানে আপনি যে ইনভেস্টিগেশনটা করলেন সেটাতে আপনি হচ্ছে কোন একটা ফাইন্ডিংস পেলেন, তাহলে আপনার নেক্সট আইডিয়াল স্টেপ অফ এভালুয়েশন কি হবে? তার মানে হচ্ছে গিয়ে দেখেন, আপনি সোনোগ্রাফি করেছেন, সোনোগ্রাফি করে আপনি মনে করেন যে থিকনেস পেলেন লেস দ্যান 5 মিলিমিটার, তার মানে আপনার টেস্ট রেজাল্ট সিগনিফিক্যান্ট। এখন আপনি তাহলে পরবর্তী স্টেপ আপনি কি করবেন ফার্দার এভালুয়েশন করার জন্য? কোয়েশ্চেনটা কিন্তু বোঝা খুবই ইম্পর্টেন্ট। এখানে নেক্সট স্টেপ অফ এভালুয়েশন বলার সাথে সাথেই আপনি ফার্দার অনেকগুলা হচ্ছে গিয়ে ইনভেস্টিগেশন লিখে দিলেন, ম্যানেজমেন্ট লিখে দিলেন, সেটা করলে কিন্তু হচ্ছে না। আপনার নেক্সট আইডিয়াল স্টেপটা আপনার ফিগার আউট করতে হবে। তাহলে আপনি প্রথমে তো টিভিএস করে ফেলেছেন, টিভিএস করে আপনি মোটামুটি একটা আইডিয়া নিয়ে ফেলেছেন যে আমার এই রুগীর হয়তোবা হচ্ছে গিয়ে এই সিনাইল এন্ডোমেট্রাইটিস আছে। সেই ক্ষেত্রে দেখেন, সেই ক্ষেত্রে আপনার নেক্সট এভালুয়েশনের স্টেপ হবে ডায়াগনস্টিক কিউরেটেজ। আপনার হচ্ছে গিয়ে একটা কিউরেট করে এন্ডোমেট্রিয়াল স্যাম্পল নিয়ে আপনাকে হচ্ছে এটা হিস্টোপ্যাথোলজিতে পাঠাতে হবে। হিস্টোপ্যাথোলজিতে পাঠানোর পরে দেখেন, আপনার এই পয়েন্টটা এখানে মেনশন করাটা একটু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি এই ডায়াগনস্টিক কিউরেটেজ বা এগুলো কেন করছেন এটা আপনাকে এক্সপ্লেন করতে হবে এই জায়গাতে, যে আপনি এটাকে যে আইডিয়াল স্টেপ বললেন, কেন বললেন? কারণ হচ্ছে গিয়ে আপনি হচ্ছে একটা পোস্ট মেনোপজাল লেডির ক্ষেত্রে এই সিনাইল এন্ডোমেট্রাইটিস হইলে কিন্তু আমরা আসলে তেমন কিছু খুব একটা আসলে ট্রিটমেন্ট করি না। যদি হচ্ছে গিয়ে খুব একটা বেশি তার পোস্ট মেনোপজাল ব্লিডিং থেকে অ্যানিমিয়া বা হচ্ছে গিয়ে রুগীর হচ্ছে লাইফস্টাইলে হ্যাম্পার যদি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি হচ্ছে এটাকে মানে খুব বেশি হচ্ছে কি এটাকে আমরা লাইফ থ্রেটেনিং কন্ডিশন বা এরকম কিছু মনে করছি না এন্ডোমেট্রাইটিসের ক্ষেত্রে। তাহলে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, ট্রিটমেন্ট শুরু করার পূর্বে আপনাকে অবশ্যই কার্সিনোমা এক্সক্লুড করে নিতে হবে। যেই কারণে আপনি কি করলেন, আপনি কিউরেট করে হিস্টোপ্যাথোলজিতে পাঠালেন, আপনি কনফার্ম করলেন যে হ্যাঁ এখানে কোনো কার্সিনোমা নাই। এখানে দেখবেন বইয়ের মধ্যে আরো কিছু কথাবার্তা বলা আছে আমার সিনাইল এন্ডোমেট্রাইটিসের ক্ষেত্রে, যে হচ্ছে এগুলো আসলে আপনি না লিখলেও চলে, এখানে মাত্র 1 মার্কসের কোয়েশ্চেন, তো আপনি জাস্ট এই 2টা পয়েন্ট লিখলে যে হচ্ছে আপনি নেক্সট কি করবেন, কিউরেটেজ অ্যান্ড হিস্টোপ্যাথোলজি করবেন। বাট ইন কেস যদি আপনার রোগীর পায়োমেট্রা প্রেজেন্ট থাকে, অ্যাজ ইন যদি পাস থাকে উইদিন দি এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি, সেই ক্ষেত্রে আপনি সিম্পল ডাইলিটেশন করে ড্রেন করে দিবেন পাসটা, এবং যে কিউরেটটা আপনার নেয়ার কথা, কিউরেট অ্যান্ড হিস্টোপ্যাথোলজি যেটা করার কথা, সেটা আপনি এই ড্রেনেজের 1 থেকে 2 সপ্তাহ পরে
আপনি কিউরেটেজটা করতে পারবেন। এবং এখানে জাস্ট ট্রিটমেন্ট আপনার দেখানোর জন্য দেওয়া, এখানে এই কোয়েশ্চেনের জন্য 1 মার্কের জন্য আপনার এই ট্রিটমেন্ট লেখার কোনোই প্রয়োজন নাই, কারণ 1 মার্কে আপনার কাছে জাস্ট একটা ইনভেস্টিগেশনের স্টেপ জানতে চাইছে, আপনার এভালুয়েশনের স্টেপ জানতে চেয়েছে। তাহলে এখানে ট্রিটমেন্টটা লেখা একেবারেই আনাবশ্যক, খালি দেখানোর জন্য আপনাদেরকে দেখানো যে হচ্ছে যদি আমার রিকারেন্ট অ্যাটাক হয়, পোস্টমেনোপজাল ব্লিডিং হয়, সেই ক্ষেত্রে আমরা সাধারণত এই সমস্ত রোগীর হিস্টেরেক্টমি করে দেই এবং পরবর্তীতে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করি। এরপরে চলে আসেন আমাদের নেক্সট যে কোয়েশ্চেন ছিল 4 নম্বরে, যে সিনারিও ছিল যে একটা 26-year-old woman, para 1 +0, came to OPD with amenorrhea for 2 months. Her ultrasonogram report showing 6 weeks missed abortion with molar pregnancy. Her serum beta HCG was 50,000 IU per ml. তার মানে হচ্ছে গিয়ে দেখেন, সিনারিওর পরে আপনার ফার্স্ট কোয়েশ্চেন ছিল হোয়াট ইজ হার ডায়াগনোসিস। 1 মার্কসের জন্য আপনি সোজা তার ডায়াগনোসিসটা লিখবেন যে হচ্ছে গিয়ে এই পেশেন্টের জন্য মাই ডায়াগনোসিস ইজ পার্শিয়াল মোলার প্রেগনেন্সি, যেহেতু মোলারের সাথে আমরা দেখতে পাচ্ছি একটা 6 উইকসের মিসড অ্যাবর্শনও ছিল, সেটা পার্শিয়াল মোলার প্রেগনেন্সি। নেক্সট কোয়েশ্চেন আপনার 2 মার্কের ছিল যে আপনি এই রোগীকে কিভাবে ট্রিট করবেন বা কিভাবে ট্রিটমেন্টটা দেবেন। তখন এটা যেহেতু 2 মার্কের কোয়েশ্চেন, এই জন্য আমরা কি করেছি, এখানে হচ্ছে কি আমরা নামগুলা লিখেছি যে আপনার ট্রিটমেন্ট মোডালিটিস কি কি আছে। হ্যাঁ, এখানে হচ্ছে কি আপনাদেরকে আমি আসলে সব ইন ডিটেইলস অ্যান্সার গুলা দেখাচ্ছি না এই জায়গাটাতে, আপনাদেরকে জাস্ট লিখার জন্য যে আপনি লিখবেন কেমন করে। সো এখানে আপনি প্রথমেই লিখবেন 2 মার্কের জন্য আপনি একটু এলাবোরেট করবেন ট্রিটমেন্টের মধ্যে আপনি হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট মোডালিটিস আমাদের 4 ভাবে হচ্ছে গিয়ে আমরা মোলার প্রেগন্যান্সিকে ট্রিট করতে পারি: সাকশন, এভাকুয়েশন, কিমোথেরাপি, হিস্টেরেক্টমি এবং রেডিও থেরাপি। এরপরে আপনি অবশ্যই লিখবেন যে আপনার এই রোগীর ক্ষেত্রে আপনি কোন ট্রিটমেন্টটাকে হচ্ছে প্রেফার করছেন। দেখেন, এটা আমি বোল্ড করে লিখে এনেছি যে আপনার এই রোগীর ক্ষেত্রে আপনি প্রেফার করবেন হচ্ছে সাকশন অ্যান্ড এভাকুয়েশন। 2 মার্কের কোয়েশ্চেন আপনার মাথায় আছে, 2 মার্ক আপনার উঠাইতে হবে, তাইলে আপনি প্রথমে তো 4টা পয়েন্ট লিখলেই আপনাকে 2 দেবে না, তাহলে আপনি তারপরে লিখলেন যে আপনি প্রেফার করতেছেন এসএনই। তারপরে এসএনই সম্পর্কে আপনি কিছু কথাবার্তা লিখেন যে এসএনইতে আপনার হচ্ছে গিয়ে আপনি কেন এসএনই করবেন, কারণ হচ্ছে গিয়ে এসএনই আপনি 28 সপ্তাহ পর্যন্ত আপনি সাকশন এভাকুয়েশন করতে পারেন। এখানে হচ্ছে গিয়ে আপনার রোগীর ব্লাড লস কম হয়, প্রসেসটা খুব তাড়াতাড়ি আমি এসএনই করে ফেলতে পারি। তারপরে হচ্ছে এটার সাকসেস রেট অনেক বেশি, হিলস ফ্যাস্টার, পোস্ট অপারেটিভ হসপিটাল স্টে কম থাকে রোগীর, বা হচ্ছে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস কম হয়। এগুলার কারণে আমি হচ্ছে এই সমস্ত অ্যাডভান্টেজের কারণে আমি এসএনডি করছি। এরপর রিস্কস ইনভলভ, এখানে কি কি রিস্ক হতে পারে, আপনার রোগীর আনকন্ট্রোলড হেমারেজ হতে পারে, রোগীর ইউটেরাইন পারফোরেশন হয়ে যেতে পারে। তাহলে আপনি 2টা রিস্ক মেনশন করে দিলেন। এরপরে আপনি লিখবেন যে প্রিকশনস, আপনার এই এসএনইটা এটা তো একটা প্রসিডিউর, আপনি ট্রিটমেন্ট করছেন, তাহলে এই ট্রিটমেন্টের আগে আমাদের কিন্তু কিছু জিনিস হচ্ছে মাথায় রাখতে হয় যে এসএনই করার আগে অবশ্যই আপনি যেন কোনো অক্সিটোসিক্স এই রোগীর ক্ষেত্রে ইউজ না করেন। আপনি যেন হচ্ছে গিয়ে আপনি যখন সাকশন এভাকুয়েশনের যে ক্যানুলাটা আপনি যখন ঢুকাচ্ছেন, ক্যানুলাটা যেন আপনি ইউটারাসের হাফওয়ে পর্যন্ত, ইউটারাসের মাঝ রাস্তা পর্যন্ত যেন আপনি যান, আপনি যেন একদম ফান্ডাসে যে গুতাগুতি না করেন, এটা আপনাকে মেনশন করতে হবে। প্রেশারটা কত থাকবে সাকশন এভাকুয়েশনের সময়, আপনার প্রেশারটা মেনটেন করতে হবে 200 থেকে 250 মিলিমিটার মার্কারি। এই কথাগুলো আপনি হচ্ছে প্রিকশনস এর মধ্যে লিখে দিলেন যে আমার এই প্রিকশনস গুলো এসএনডি করার আগে নিয়ে রাখতে হবে। আর তারপরে ধরেন যে হচ্ছে গিয়ে আপনার লাস্টের যে পয়েন্ট, এটা হচ্ছে গিয়ে আপনি ট্রিটমেন্টের লাস্টে একটা পয়েন্ট লিখতে পারেন যে হচ্ছে গিয়ে আমার এই পার্শিয়াল মোলার প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবুলিন হচ্ছে গিয়ে রোগীকে 72 আওয়ার্সের ভিতরে দিয়ে দিতে হবে, মানে যদি RH নেগেটিভ মাদার হয়। এটা আপনি একটু মেনশন করে দিলেন। তাহলে দেখেন আপনি এখানে কিন্তু একদম অন্যান্য অ্যান্সারগুলো আপনি ট্রিটমেন্টের ক্ষেত্রে যেরকম ছোট ছোট করে প্রিন্সিপালস যেখানে যেরকম চাচ্ছে আপনি তেমন করে অ্যান্সার করছেন। এবং এই ক্ষেত্রে যেহেতু 2 মার্কের কোয়েশ্চেন, এর জন্য আমরা সাকশন এন্ড এভাকুয়েশনটাকে একটু হচ্ছে এই ক্ষেত্রে আমরা এলাবোরেটলি লিখবো। এরপরে চলে আসেন নেক্সট আপনাদের ওই মোলার প্রেগনেন্সি থেকে আমার 3 নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল যে হাউ দিস পেশেন্ট শুড বি ফলো আপ এন্ড মেনশন দি ডিউরেশন। পেশেন্টের ফলো আপ কেমন করে হবে এবং আপনি কত সময় ধরে ফলো আপ করবেন, 2 মার্কসের কোয়েশ্চেন। তার মানে এখানেও আপনাকে একটু ইন ডিটেইলস লিখতে হবে। আপনি কি লিখবেন যে এখানে আমরা মূলত ফলো আপ করি এই 3টা প্যারামিটার দিয়ে। কি কি? হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, সেরাম বেটা HCG করি এবং হচ্ছে আমরা চেস্ট এক্সরে PA ভিউ করে হচ্ছে রোগীকে ফলো আপ করি। কিভাবে? এরপরে আপনি লিখলেন 3টা প্যারামিটার তো লিখলেন, এরপরে হচ্ছে আপনি ডিউরেশন থেকে শুরু করলেন বা হচ্ছে কি আপনি ফলো আপটা কিভাবে করবেন
পুরো একেবারে ফলো আপটা আমি লিখবো। প্রথমে আপনি লিখবেন যে হচ্ছে হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। এটা আমরা জাস্ট সাকশন এভাকুয়েশন করার 48 আওয়ার্স পরেই হচ্ছে প্রথম আমরা হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, যে হচ্ছে গিয়ে রুগীকে আমরা জিজ্ঞেস করবো যে হচ্ছে গিয়ে আপনার কি এখন কোনো পেটে ব্যথা আছে কিনা, এক্সেসিভ পারভিজাইনাল ব্লিডিং হচ্ছে কিনা, বা জ্বর আসছে কিনা, এই সমস্ত কথাগুলো আমরা তাকে জিজ্ঞেস করবো। এবং ক্লিনিক্যালি আমরা রুগীকে এক্সামাইন করবো। আমরা পার অ্যাবডোমিনালি পেশেন্টের হচ্ছে গিয়ে জেনারেল এক্সামিনেশনে তো আমরা সব দেখবই। এছাড়া রুগীর টেম্পারেচার দেখবো, রুগীর কোথাও কোনো হচ্ছে গিয়ে লোকাল টেন্ডারনেস আছে কিনা, এগুলো দেখলাম। তারপরে আসেন যে পার অ্যাবডোমিনালি আমি দেখছি তার ইউটেরাসের সাইজ কতটুকু আছে, সাইজ বেড়ে টেড়ে গেল কিনা, বা আমি যতটুকু হচ্ছে গিয়ে এভাকুয়েট করার পরে যেরকম সাইজ পেয়েছিলাম ওটা থেকে আস্তে আস্তে আরো কমছে কিনা। এরপরে আমি পার ভেজাইনালি তাকে দেখবো যে হচ্ছে গিয়ে তার পার ভেজাইনাল কোনো ব্লিডিং আছে কিনা, কোনো ভেসিকলস বা কিছু থেকে গেল কিনা, এগুলো আসছে কিনা, এগুলো আমি ক্লিনিক্যালি রুগীকে এক্সামাইন করব। এটা গেল 48 ঘন্টা পরে একবার। এবং পরবর্তীতে এভরি উইকলি আমি তাকে এক্সামাইন করব এবং হিস্ট্রি নিব অ্যাজ লং অ্যাজ ফলো আপ পিরিয়ড কন্টিনিউস। কতটুকু কন্টিনিউ করে ফলো আপ পিরিয়ড, এখানে একটা ডিউরেশন আমি ওভারঅল লিখে দিয়েছি, কিন্তু আসলে আপনাকে যখন লিখবেন আপনি এই ফলো আপ পিরিয়ডটা আপনাকে একটু সিস্টেম্যাটিক্যালি এটাকে গুছায় লিখতে হবে। কিভাবে লিখবেন? ওই যে প্রথমে বললাম, প্রথমে আপনি 48 ঘন্টা পরে একবার হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন এবং পার উইকলি হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে থাকবেন। এটা গেল প্রথম পয়েন্ট। 2 নম্বরে হচ্ছে সেরাম বেটা এইচসিজি। সেরাম বেটা এইচসিজিও আপনাকে প্রথমে করতে হবে হচ্ছে সাকশন এভাকুয়েশন করার 48 ঘন্টা পরে, এবং পার উইকলি আপনাকে সেরাম বেটা এইচসিজি হচ্ছে গিয়ে করতে থাকতে হবে আনটিল 3 কনজিকিউটিভ নেগেটিভ টেস্ট রেজাল্টস। তিনটা যখন আপনার কনজিকিউটিভলি নেগেটিভ টেস্ট রেজাল্ট আসবে, তারপরে আপনি হচ্ছে মান্থলি সেরাম বেটা এইচসিজি করবেন আপ টু 6 মান্থস। এই গেল আমার বেটা এইচসিজির ফলো আপটা। আর 3 নম্বরে কি আমার চেস্ট এক্সরে পিএ ভিউ। এটা আপনি যখন লিখবেন তখন প্রথমেই আপনাকে লিখে নিতে হবে যে চেস্ট এক্সরে আমার যদি প্রি এভাকুয়েশনের সময় আমার যদি চেস্ট এক্সরেতে কোনো ফাইন্ডিং না থাকে, তাহলে আমার কিন্তু আসলে সাকশন এভাকুয়েশন করার পরে আমার চেস্ট এক্সরে দিয়ে ফলো আপ করার কোনো দরকার নাই। এটা অবশ্যই প্রথমে মেনশন করে দিতে হবে। তারপরে আপনি লিখবেন যে তাহলে আপনি চেস্ট এক্সরে কখন করবেন। চেস্ট এক্সরে করবেন যদি আপনার প্রি এভাকুয়েশন, যদি আপনার চেস্ট এক্সরে ফাইন্ডিংস থাকে, যদি আপনার হচ্ছে গিয়ে প্রি এভাকুয়েশন মেটাস্ট্যাসিসের হচ্ছে গিয়ে আপনি এভিডেন্স পান, এবং 3 নাম্বার হঠাৎ করে যদি আপনি দেখেন যে রোগীর বেটা এইচসিজি মানে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, তখনই আমরা একটা চেস্ট এক্সরে করে দেখবো যে টু লুক ফর দি সাইনস অফ মেটাস্ট্যাসিস। তাহলে আপনি এই সমস্ত কন্ডিশনে করবেন। এখন কথা হচ্ছে আপনি কখন কখন চেস্ট এক্সরেটা করবেন। সাকশন এভাকুয়েশন করার পরে আপনি হচ্ছে গিয়ে এটা পার মান্থলি করবেন, মান্থে একবার করে করবেন আনটিল রেজলিউশন, যতক্ষণ না পর্যন্ত আপনি নর্মাল এক্সরে ফাইন্ডিং পাচ্ছেন। তার পরবর্তীতে আপনি হচ্ছে গিয়ে এটাকে যখন আপনি নর্মাল পেয়ে গেলেন তখন 3 মাস অন্তর অন্তর করবেন টিল দি ফলো আপ পিরিয়ড লাস্ট। এবং এই পুরো ফলো আপ পিরিয়ডটাই আসলে আপনার মোটামুটি আমরা দেখি হচ্ছে কি সেরাম বেটা এইচসিজি লেভেলটা দিয়ে। তাহলে আপনি এই কথাগুলো যখন ডিটেইলসে লিখতেছেন তখন দেখেন লিখতে লিখতে আপনার অলরেডি কিন্তু মোটামুটি আপনার 1.5 পাতার মতো লেখা হয়ে গেছে। তাহলে অলরেডি আপনার 1.5 থেকে 2 পাতা হচ্ছে, যদি আপনার হাতের লেখা বড় হয় আপনার 2 মার্কসের জন্য অ্যান্সার রেডি হয়ে গেল। এই গেল আমাদের 2টা কোয়েশ্চেন। 3 নাম্বার কোয়েশ্চেনটা আমাদের যেটা ছিল, সিনারিও ছিল যে একটা 20 বছরের ওম্যান প্রেজেন্ট টু ওপিডি উইথ অ্যামেনোরিয়া ফর 3 months with mild vaginal bleeding. An USG on the same day shows 10 weeks missed abortion. After counseling, the patient chooses medical management. তার মানে একটা 10 weeks এর missed abortion নিয়ে আসছে, আপনার রোগী মেডিকেলি ম্যানেজমেন্ট চাচ্ছে। Question 1 ছিল for 2.5 marks যে what are the drugs used in medical management of this case and mention the doses. 2.5 মার্কসের এই কোয়েশ্চেনটা মোটামুটি আসলে পুরাটা অ্যান্সারই এখানে হচ্ছে গিয়ে লিখে নিয়ে আসছি, যে আপনাদের মেডিকেল ম্যানেজমেন্টে আমরা কোন কোন ড্রাগগুলা কোন ডোজে ইউজ করব। এখানে কিন্তু আপনার গদ্য পদ্য লেখার কিছুই নাই, একদম সহজ সহজ কথা, ড্রাগের নাম এবং তার ডোজ। তার মানে একদম টু দি পয়েন্ট আপনি অ্যান্সার করবেন, অঙ্কের মতো টু দি পয়েন্ট আপনি অ্যান্সার করতে পারলে 2.5 মার্কস এমনিই উঠে যাবে। তাহলে দেখেন আমাদের ড্রাগস হচ্ছে কি আমরা 4টা টাইপ হচ্ছে আমরা ইউজ করতে পারি। সাধারণত আমরা কোনটা ইউজ করি? সাধারণত আমরা যে 10 সপ্তাহের কিন্তু হচ্ছে মিক্সড অ্যাবর্শন, তাহলে সাধারণত আমরা এমএম কিটটা ইউজ করি। এমএম কিট আমি কিভাবে ইউজ করি? মিফেপ্রিস্টন 200 মিলিগ্রাম পার ওরাল আমরা ইউজ করি, ফলোড বাই মিসোপ্রোস্টল 800 মিলিগ্রাম বাক্কালি অথবা সাবলিঙ্গুয়ালি অথবা ভ্যাজাইনালি ইউজ করি। এই হচ্ছে আমার এমএম কিটের ডোসেজ। তারপরে আসেন যদি আমি শুধু মেসোপ্রোস্টল ইউজ করি, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে কি 800 মিলিগ্রাম বা হচ্ছে কি 4টা ট্যাবলেট আপনি সাবলিঙ্গুয়ালি দিচ্ছেন অথবা ভ্যাজাইনালি দিচ্ছেন 3 আওয়ারলি ফর 3 ডোজেস। এটা গেল যদি শুধু মেসো দেন। এছাড়া হচ্ছে কি আমাদের বইতে 2টা অপশন লেখা আছে, যেটা কিনা আপনি জাস্ট মেনশন করে দিবেন যে মেথোট্রেক্সেট এন্ড মেসোপ্রোস্টল আমরা একসাথে ইউজ করতে পারি, বা হচ্ছে লেট্রোসোল এন্ড মেসোপ্রোস্টল ইউজ করতে পারি। এরপরে আসেন
যে 2 নাম্বার কোয়েশ্চেন ছিল 1 মার্কসের জন্য, হোয়াট ইজ দি সাকসেস রেট অফ মেডিকেল ম্যানেজমেন্ট। সাকসেস রেট বলতে এখানে আসলে অনেক ইনফরমেশন এক্সট্রা আছে। আপনি এখানে যদি শুধু লিখেন যে আমার সাকসেস রেট হচ্ছে 95%, এতটুকুই কিন্তু আপনার 1 মার্কের জন্য আপনার 1 মার্ক উঠে যাবে। আপনি 95 মেনশন করতে পারলেই 1 মার্ক উঠে যাবে, যে আমার কমপ্লিট অ্যাবর্শন হয়ে যাবে 95% কেসে। এখানে এক্সট্রা ইনফরমেশন জাস্ট লিখা, যেটা আপনার পরীক্ষা খাতায় লেখার কোনো দরকার নাই, যে 2%-এর ক্ষেত্রে ইনকমপ্লিট অ্যাবর্শন হয় আর 1%-এর ক্ষেত্রে কিছুই হয় না এই সমস্ত ড্রাগস ইউজ করার পর। এরপরে আপনার 1.5 মার্কসের জন্য এই মিক্সড অ্যাবর্শন থেকে কোয়েশ্চেন ছিল যে হোয়াট আর দি কমন সাইড এফেক্টস অ্যান্ড কমপ্লিকেশন অফ মেডিকেল ম্যানেজমেন্ট। 1.5 মার্কসের জন্য আপনার 2টা পয়েন্টের আন্ডারে লিখতে হবে, সাইড এফেক্টস এবং কমপ্লিকেশন। দেখেন সাইড এফেক্টস কি কি হবে আপনার এই হচ্ছে গিয়ে এই সমস্ত মেডিকেল ম্যানেজমেন্ট যদি আপনি করেন ফর মিক্সড অ্যাবর্শন, আপনার পিভি ব্লিডিং হতে পারে ফর 1 to 2 উইকস, লোয়ার অ্যাবডোমিনাল পেইন হতে পারে, নৌজিয়া, ভমিটিং হতে পারে, বা হচ্ছে ইন জেনারেল পেশেন্টের হচ্ছে গিয়ে আপনার উইক লাগতে পারে, বা হচ্ছে গিয়ে ইল হেলথ সে ফিল করতে পারে। এই হচ্ছে গেল সাইড এফেক্টস। কমপ্লিকেশনস কি কি থাকতে পারে? হেমোরেজ, শক, সেপসিস, ইনকমপ্লিট অ্যাবর্শন, অথবা ওই যে নন রেসপন্ডারদের ক্ষেত্রে কন্টিনিউয়েশন অফ প্রেগন্যান্সি হতে পারে। এই গেল আপনাদের কিন্তু 1.5 মার্কসের জন্য, কিন্তু এর থেকে বেশি কিছু আসলে গদ্য পদ্য লেখার আর কিছু নাই। এরপরে আসেন 4 নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল আমাদের 4th কোয়েশ্চেন থেকে। A 32-year-old woman, para 2+0, attended in Gynae OPD with a pap smear report showing high-grade squamous intraepithelial lesion। এবং এই যে কোয়েশ্চেনটা আসছে, এই কোয়েশ্চেন মানে হচ্ছে আপনাদের যেই প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন অফ সার্ভিক্স, এখান থেকে মানে এটা এটা একটা ভেরি ভেরি ফেভারিট এবং ভেরি ভেরি পেইড একটা কোয়েশ্চেন। আসলে ঘুরে ফিরে দেখবেন প্রত্যেকটা সেশনে এই সমস্ত জায়গাগুলা, এই যে আমার সার্ভিক্স, এন্ডোমেট্রিয়াম, এইগুলার প্রি ম্যালিগন্যান্ট অথবা ম্যালিগন্যান্ট কন্ডিশন, এখান থেকে আমার প্রত্যেকটা সেশনে অলমোস্ট কোয়েশ্চেন এসছে। তাহলে দেখেন এইচ সিল থেকে কোয়েশ্চেন আসছে। প্রথম কোয়েশ্চেন ছিল ফর 1.5 মার্কস, হোয়াট আর দি আদার মেথডস অফ সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং। এখানে তার মানে হচ্ছে আমরা এখানে বলেছি কোয়েশ্চেনের মধ্যে প্যাপ স্মিয়ারের কথা উল্লেখ করা আছে, মেনশন করা আছে। আপনার অন্যান্য মেথড কি কি আছে এই সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং এর জন্য, সেটা আপনার কাছে জানতে চাচ্ছে। তো আমরা এখানে যেটা করেছি 1.5 মার্কের কোয়েশ্চেন, তার মানে আপনি শুধু এখানে যদি 2টা স্ক্রিনিং এর নাম লিখে দেন, এইচপিভি, ডিএনএ এবং ভায়া, তাহলে কিন্তু ইনাফ হলো না। তাহলে আমরা এখানে কি কাজটা করেছি, আপনি চাইলে এখানে এদের সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, কে অনেক ভালো, কে একটু কম ভালো, এই সমস্ত কথাটা ইনফরমেশনটা মেনশন করে দিতে পারেন। সাথে আপনি এখানে আর কি লিখতে পারেন, যেহেতু 1.5 মার্ক, শুধু এতটুকু লিখেও ধরেন আমাদের মনের শান্তি হচ্ছে না, যে আপনি আরো লিখতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে লিখতে পারেন যে হচ্ছে কি আপনি এই যে স্ক্রিনিং গুলা করবেন কোনটা কোন বয়সী মহিলাদের ক্ষেত্রে করবেন, এই কথাটা আপনি কিন্তু চাইলে লিখে দিতে পারেন। যে হচ্ছে গিয়ে ধরেন আপনি যদি আমরা স্ক্রিনিং যে শুরু করি, আমরা স্ক্রিনিং কিন্তু 20 বছর বয়স থেকেই শুরু করি, তাহলে হচ্ছে গিয়ে 20 থেকে আপনার 30 বছর বয়সী মহিলা, এদের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন প্যাপ স্মিয়ার। হচ্ছে 3 ইয়ারলি আমরা ইউজ করি, বা 3 ইয়ারলি করে আমরা প্যাপ স্মিয়ার করি টু স্ক্রিন ফর কার্সিনোমা সার্ভিক্স। এরপরে ধরেন 30 থেকে 45 বছর, 30 থেকে 45 বছর বয়সী মহিলাদের জন্য আমরা ভায়া অথবা প্যাপস দুটোই, মানে ভায়া করতে পারি বা প্যাপসও করতে পারি 3 ইয়ারলি, আবার সাথে এইচপিভি ডিএনএ করতে পারি 5 ইয়ারলি। এই গেল 30 থেকে আমাদের 45 বছর বয়সীদের জন্য। 45 থেকে এরপরে 45 থেকে আপনার মানে অ্যাবাভ 45 ইয়ার্স ওল্ড, এদের জন্য আমরা আবার কি করব, প্রথমে যেটা করছিলাম 20 থেকে 30 বছরের জন্য প্যাপস্মিয়ার, আবার এই 45 বছরের উপরে চলে গেলেও কিন্তু আমরা প্যাপস্মিয়ার দিয়ে স্ক্রিনিং করতে পারবো। স্ক্রিনিংটা কত দূর করব, স্ক্রিনিংটা করব হচ্ছে আপ টু 65 ইয়ার্স অফ এজ, যদি কিনা তার গত 10 বছরের ভিতরে কোনো অ্যাবনর্মালিটি না থাকে, তার স্ক্রিনিং টেস্টের ভিতরে 10 বছরে কোনো অ্যাবনর্মালিটি নাই, তাহলে 65 বছর পরে যে 65 বছর পর্যন্ত আমরা স্ক্রিনিং করব, এরপরে স্ক্রিনিং করার আর কোনো প্রয়োজন নাই। তাহলে আপনি যদি হচ্ছে এই 1.5 মার্কসের জন্য আপনি চাইলে এই 3-4টা লাইন এক্সট্রা, যে কোন বয়সী মহিলাদের জন্য আমি কোন টেস্টটা করব, এই কথাগুলো আপনি চাইলে একটু 3 লাইনে মেনশন করে দিতে পারেন, তাহলে আপনার অ্যান্সারটা একদম কমপ্লিট। এখানে আসলে আপনার সেই ক্ষেত্রে আর বেশি কিছু লিখতে হবে না, 1.5 মার্ক চিন্তা করে করে আপনি অ্যান্সারটা লিখবেন। এরপরে আসেন আপনাদের নেক্সট স্টেপ। কোয়েশ্চেন ছিল যে নেক্সট স্টেপ ফর হার ফার্দার এভালুয়েশন।
যে আপনি হচ্ছে গিয়ে তার স্ক্রিনিং তো করে ফেললেন, স্ক্রিনিং করে এখন হচ্ছে গিয়ে আপনার রুগীর ডায়াগনোসিস আসছে হচ্ছে এইচসিএল বা হচ্ছে হাই গ্রেড স্কোয়ামাস এন্ডোথেলিয়াল লেশন। এখন আপনি এই রুগীকে আবার মানে ফার্দার এভালুয়েট কি কি দিয়ে করবেন? এই ক্ষেত্রে আসলে এইচসিএল আসলে এটা একদম ছোটস্থ মুখস্থ পড়া, যে যদি আপনার প্যাপ স্মিয়ারে ফাইন্ডিং যদি এইচসিএল আছে, আমরা সেই ক্ষেত্রে তিনটা হচ্ছে গিয়ে ফার্দার ইনভেস্টিগেশন করে থাকি। একটা হচ্ছে গিয়ে কলপোস্কোপি করব, বায়োপসি করব এবং হচ্ছে এন্ডোসার্ভাইকাল কিউরেটেজ করব। এখন আপনার মার্ক হচ্ছে এখানে 1.5। তাহলে আপনার এই 3টা ওয়ার্ড লিখে দিলে হবে না, সাথে আরো কিছু লিখতে হবে। কলপোস্কোপিতে আপনি লিখে দিলেন যে হচ্ছে কলপোস্কোপিতে আমরা আসলে করছিটা কি। কলপোস্কোপিতে আমি কি করছি? কলপোস্কোপিতে আমি হচ্ছে ম্যাগনিফাইড অবস্থায় আমার এই স্কোয়ামা কলামনার জাংশন এবং হচ্ছে গিয়ে সার্ভাইকাল এপিথেলিয়ামটাকে আমি দেখতে পাচ্ছি। কতটুকু ম্যাগনিফাইড করে আমরা দেখতে পাচ্ছি? 6 to 16 টাইমস আমরা ম্যাগনিফাইড অবস্থাতে সার্ভিক্সটাকে দেখতে পাচ্ছি ভায়া মানে থ্রু কলপোস্কোপি। এরপরে বায়োপসি। বায়োপসিতে হচ্ছে গিয়ে আমি বায়োপসি এবং হিস্টোপ্যাথোলজি করে আমার হচ্ছে গিয়ে একেবারে কনফার্মেটরি ডায়াগনোসিস আসবে যে এটা কি হচ্ছে গিয়ে আমার স্কোয়ামাস সেল কার্সিনোমা আসলো, নাকি হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে অ্যাডেনোকার্সিনোমা আসলো। যেটাই আসলো আমি হচ্ছে গিয়ে বায়োপসি করে কনফার্ম করছি। এছাড়া এন্ডোসার্ভাইকাল কিউরেটেজ, আমি এখানে কিউরেট ইউজ করতে পারি। একটা মেটালিক কিউরেট আমরা হচ্ছে গিয়ে এন্ডোসার্ভাইকাল ক্যানেলের ভিতরে দিয়ে স্ক্রেপ করে নিয়ে আসতে পারি এন্ডোসার্ভাইকাল টিস্যু, এবং হচ্ছে গিয়ে এটার হিস্টোপ্যাথোলজি আমরা করতে পারি। তাহলে এই ছোট ছোট কথা যে কোনটাতে আমি কি করছি, কি ফাইন্ডিং পাচ্ছি, কিভাবে করছি, এই একটা দুটো করে লাইন আমরা 1.5 মার্কের জন্য এখানে লিখে দেবো ইনভেস্টিগেশন গুলোর সাথে। এরপরে আপনাদের লাস্ট কোয়েশ্চন মানে এই 3 নাম্বার কোয়েশ্চেন ছিল এখান থেকে যে ইফ ফার্দার ইভালুয়েশন রিভিল scene 2, what would be the management options for her? আচ্ছা, এইচসিএল করার পরে আপনি ওই যে 3টা ইনভেস্টিগেশন করেছেন, 3টা ইনভেস্টিগেশন করে এখন আপনার ফাইনাল ডায়াগনোসিস আসলো সিন 2। তাহলে আপনি কিভাবে ট্রিট করবেন বা হচ্ছে গিয়ে আপনার ম্যানেজমেন্ট অপশনস মানেই কিন্তু হচ্ছে কি আপনি এখানে ট্রিটমেন্ট করতে পারবেন দুটো ভাবে। আপনি ইনভেস্টিগেশন পেশেন্ট সবকিছু এতক্ষণ লিখে ফেলেছেন, তাহলে এখন এই যে 2 মার্কসের জন্য আপনি কিন্তু আবার হিস্ট্রি থেকে ইনভেস্টিগেশন থেকে শুরু করবেন না, আপনি ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট গুলোই লিখবেন। এখানে আমাদের ট্রিটমেন্ট অপশন থাকে সিন 2 এবং সিন 3 এর জন্য অ্যাবলেশন আর এক্সিশন। অ্যাবলেশনের আন্ডারে আপনি এই 3টা পয়েন্ট লিখতে পারেন, এবং আপনার যদি আরো মনে চায়, যদি মনে থাকে, আপনি চাইলে এগুলোর সাথে এগুলোর টেম্পারেচার সহজে ক্রায়োথেরাপি আমি হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াসে কত মিনিট ধরে করি, কোল্ড কোয়াগুলেশন কত ডিগ্রি সেলসিয়াসে কত মিনিট ধরে করি, লেজার, এগুলো চাইলে আপনি সাথে লিখে দিতে পারেন। কিন্তু যদি মনে না থাকে কোনো দরকার নাই, আপনি এখানে লিখবেন যেটা হচ্ছে কি মোদ্দা কথা বা বেসিক কথা, আপনি যেটা লিখবেন যে আমার অপশনস গুলো আছে এগুলো, কিন্তু আমরা প্রেফার করি হচ্ছে লিপ, আমরা লিপকে হচ্ছে প্রেফার করি। তারপরে হচ্ছে এটা ধরেন আপনার এটা গেল, আপনি ট্রিটমেন্ট করলেন রোগীকে। ট্রিটমেন্ট করার পরে আমাদের ম্যাডামদের হচ্ছে গিয়ে আপনার সিএ সার্ভিক্স বলেন বা হচ্ছে গিয়ে আপনার প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন অফ সার্ভিক্স বলেন, সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে ফলো আপটা খুবই পছন্দ, ফলো আপ খুবই খুবই ফেভারিট একটা জিনিস। তাহলে আপনি এই যে ম্যানেজমেন্টের ভিতরে আপনি অপশনস গুলা লিখে কোনটা প্রেফার করছেন সেটা মেনশন করে দিলেন, এবং তারপরে আপনি বললেন যে এই সিন 2 যে রোগীর হয়েছে তাকে আপনি কিভাবে ফলো আপ করবেন। তার ফলো আপের ক্ষেত্রে আপনি 6 মাস পরে এবং পরবর্তীতে 1 বছর করে টোটাল হচ্ছে গিয়ে তার অ্যাবাউট 4 ইয়ার্স এর একটা ফলো আপ আপনি করছেন। 6 মাস পরে আপনি কিভাবে ফলো আপ করবেন? কলপোস্কোপির সাথে ক্লিনিক্যাল এক্সামিনেশন দিয়ে, এবং তার পরবর্তী 1 বছর পরে আপনি ভায়া অথবা প্যাপস প্লাস ক্লিনিক্যাল এক্সামিনেশন, এবং তার 1 বছর পরে কলপোস্কোপির সাথে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে হচ্ছে গিয়ে আপনি রুগীকে ফলো আপ করতে পারেন। এরপরে আসেন আমাদের লাস্ট কোয়েশ্চেনে আমরা হচ্ছে চলে এসেছি, যে আপনাদের সিনারিও ছিল যে একটা 28 বছরের ওয়ামেন প্যারা 2+0 আপনার কাছে এসছে উইথ ফ্রোদি ভেজাইনাল ডিসচার্জ and intense itching following menstruation। তাহলে দেখেন আসলে এত সুন্দর করে সিনারিও গুলা দেয়া থাকে একেবারে কিওয়ার্ড করে, যে আপনি ডায়াগনোসিস ছুটার কোনো সুযোগ নাই। তাহলে ফ্রদি ডিসচার্জ, ইন্টেন্স ইচিং এবং মেনস্ট্রুয়েশনের পরে হয়েছে। কোয়েশ্চেন 1 মার্কের জন্য ছিল হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, একদম খুবই ক্লিয়ার কাট অ্যান্সার, ট্রাইকোমোনিয়াসিস হচ্ছে আপনার ডায়াগনোসিস। নেক্সট কোয়েশ্চেন ছিল হচ্ছে 3 মার্কের জন্য, হ্যাঁ মানে অনেক মার্কস কিন্তু 3 মার্কস। এখানে ছিল যে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট ট্রাইকোমোনিয়াসিস ফ্রম আদার কমন ভেজাইনাল ডিসচার্জ ক্লিনিক্যালি। এখানে দেখেন, এখানে যেহেতু 3 মার্কের অ্যান্সার, এখানে হচ্ছে আমরা কমন ভ্যাজাইনাল ডিসচার্জ বলতে একটা তো আমার নর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ আমার মাথায় আছে, সাথে কিন্তু অবশ্যই আপনাকে আরো একটা দুইটা প্যাথোলজিক্যাল কন্ডিশন মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আপনাদের ওই যে গাইনি দত্তের দেখবেন চ্যাপ্টার 12-র মধ্যে সুন্দর করে এই চার্টটা দেওয়া আছে, বিশাল একটা চার্ট। কিন্তু যেহেতু আপনার কোয়েশ্চেনের মধ্যে
যেহেতু আপনার কোয়েশ্চেনের মধ্যে ক্লিনিক্যালি ওয়ার্ডটা মেনশন করা আছে, এই জন্য আপনি কি করবেন, বাদ বাকি আরো অনেক পয়েন্ট আছে, দেখবেন যে আপনি হচ্ছে গিয়ে কিছু ইনভেস্টিগেশন, আপনি উইফ টেস্ট করতে পারেন, আপনি হচ্ছে গিয়ে এগুলার মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন করতে পারেন। এগুলো তো আপনি এই 3 মার্কসের জন্য ইনক্লুড করবেন না, যেহেতু আপনাকে ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করতে হবে। ক্লিনিক্যালি আপনি কিভাবে করতে পারেন, ডিসচার্জটা চোখে দেখে, ডিসচার্জের কনসিস্টেন্সিটা হচ্ছে গিয়ে একটু ফিল করে, এছাড়া রোগীর হিস্ট্রি নিয়ে যে তার কি পরিমাণে ইচিংটা হচ্ছে। সো ক্লিনিক্যালি আপনি হিস্ট্রি এবং হচ্ছে গিয়ে ওই এক্সামিনেশন, কালার, কনসিস্টেন্সি, এগুলো দেখে হচ্ছে গিয়ে আপনি আলাদা করতে পারবেন যে হচ্ছে গিয়ে আমার ডায়াগনোসিসটা সাথে অন্যান্য ডিডিকে আমি কিভাবে আলাদা করব। সো এখানে দেখেন যে আমরা হচ্ছে গিয়ে কয়েকটা রেখেছি। ট্রাইকোমোনিয়াসিস তো হচ্ছে গিয়ে আমাদের ডায়াগনোসিস, সাথে আমরা ডিডি হিসেবে হচ্ছে ক্যান্ডিডিয়াসিস, পিভি মানে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস, ক্ল্যামাইডিয়া, এবং সাথে নর্মাল ডিসচার্জটা কিরকম হবে সেটাও কিন্তু রেখেছি। কালার হচ্ছে ট্রাইকোমোনিয়াসিসের ক্ষেত্রে এই যে আমরা লিখলাম কালারটা গ্রে, গ্রিন, ইয়েলো থাকবে। ক্যান্ডিডিয়াসিসে কার্ডি হোয়াইট, ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিসে হচ্ছে গ্রে হোয়াইট টু গ্রিন, ইয়েলো হোয়াইট। ক্ল্যামাইডিয়ার ক্ষেত্রে আমার মিউকোপিরুলেন্ট ডিসচার্জ থাকে, আর নর্মাল ভ্যাজিনাল ডিসচার্জ তো হোয়াইট অথবা ক্লিয়ার হয়। কনসিস্টেন্সি ট্রাইকোমোনিয়াসিসটা কিন্তু আমাদেরকে বলেই দিয়েছে যে ফ্রদি আছে, সাথে আমি লিখে দিলাম যে এটা হচ্ছে থিন থাকে। ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে থিক থাকে, ক্ল্যামাইডিয়ার ক্ষেত্রেও থিক থাকে, ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিসের ক্ষেত্রে থিন, অ্যাডহেরেন্ট এবং হোমোজিনাস থাকে, আর নর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ আমার 3 থাকে। প্লুরাইটিস আমার কোন কোন ক্ষেত্রে থাকে, আমার ট্রাইকোমোনিয়াসিসে সব থেকে বেশি প্লুরাইটিস থাকে, এছাড়াও আমার ক্যান্ডিডিয়াসিসেও অনেক প্লুরাইটিস থাকে, বাদ বাকিগুলো হচ্ছে সবই নন ইরিটেন্ট থাকে। তাহলে দেখেন 3 মার্কের জন্য আপনি এতখানি লিখলেও কিন্তু মানে ইট ইজ মোর মানে ওয়ে মোর দ্যান ইনাফ। হ্যাঁ, এত বেশি আপনি লিখতেছেন 3 মার্কের জন্য। তো আপনি এই 3 মার্কের অ্যান্সার করলেন, আর লাস্টের আপনার যেটা ছিল হাউ উইল ইউ ট্রিট দি কেস, 1 মার্কের কোয়েশ্চেন, মানে বেসিক্যালি আপনি জাস্ট 1 মার্কের কোয়েশ্চেন, মানে এখানে কিন্তু আপনাকে ওই প্রিন্সিপাল বা হচ্ছে গিয়ে এত কিছুই লেখার দরকার নেই। আপনার 1 মার্ক ছোট্ট করে আপনি জাস্ট আপনার ড্রাগের নামটা লিখেন, আপনি ডোজ লিখেন, আপনি ডিউরেশন লিখেন, ইট ইজ মোর দ্যান ইনাফ। 1 মার্কের জন্য আপনার মেট্রোনিডাজল 500 মিলিগ্রাম বিডি করে আপনি দিতে পারেন ফর 7 ডেজ, অথবা 200 মিলিগ্রাম করে টিডিএস দিতে পারেন ফর 7 ডেজ। এবং সাথে হচ্ছে আরেকটা কথা, এখানে একটু আরেকটা পয়েন্ট আপনি একটু মেনশন করে দিয়েন যে হচ্ছে গিয়ে সাথে আপনার concomitant treatment of sexual partner should be done। এই কথাটা হচ্ছে আমার এখানে আসলে মেনশন করা হয় নাই, এটা একটু মেনশন করে দিয়েন যে হচ্ছে আমার পার্টনারকেও সাথে ট্রিটমেন্ট চালাতে হবে। সো এর সাথেই হচ্ছে আমার মোটামুটি কোয়েশ্চেন গুলো আপনাদেরকে দেখানো হয়ে গেল। আমি কিন্তু আপনাদেরকে একদম ইন ডিটেইলস কোনো কিছুর অ্যান্সার ওভাবে দেখাই নাই, একটা দুইটা ছাড়া। আপনাদেরকে মূলত হচ্ছে কি এটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে যে আপনি যেন একটা আইডিয়া পান। আপনার কিন্তু হুবাহু এই কোয়েশ্চেন হয়তো বা আসবে না, কিন্তু আপনি একটা আইডিয়া নিলেন যে আপনি রিটেনের কোয়েশ্চেন কিভাবে লিখবেন। প্রত্যেকটা কোয়েশ্চেনে আমরা পুরাটা যেটা হচ্ছে গিয়ে এসএকিউ ডিসকাস করেছি টিল নাও, আমরা সবাই কিন্তু আপনাদেরকে বারবার একই পয়েন্ট বারবার বলছি যে আপনি খুবই স্পেসিফিক লিখবেন, জাস্ট টু দি পয়েন্ট। যতটুকু মার্কস আপনার, মার্কসের জন্য কোয়েশ্চেনটা ঠিক স্পেসিফিকলি অতটুকুই লিখবেন, আদারওয়াইজ কিন্তু সময় দিয়ে কুলাতে পারবেন না, লাস্টে দিয়ে দেখবেন যে কোয়েশ্চেন একটা ছুটেই গেছে, হ্যাঁ লিখা যাচ্ছে না। তো আমার এতটুকুই ছিল আমার ডিসকাশন। কোনো কোয়েশ্চেন যদি কেউ জিজ্ঞাসা করতে চান জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনাদেরকে আরেকটা ইনফরমেশন আমি হচ্ছে একটু জানায় রাখি যে আমাদের ক্লাসটা আপনি যদি সম্পূর্ণ ক্লাস না করতে পারেন, কোনো একটা জায়গায় যদি ছুটে যেয়ে থাকে, আমাদের কিন্তু জেনেসিসের ইউটিউব চ্যানেলের ভিতরে আপনার এই ক্লাসটা কিন্তু আপলোড করা থাকবে। তো আপনি আপনার ফ্রি সময় অনুযায়ী আপনি কিন্তু চ্যানেলের ভিতরে যেয়ে, ইউটিউব চ্যানেলে যেয়ে আপনি এই ক্লাসটা হচ্ছে ওখান থেকে দেখতে পারবেন বা হচ্ছে গিয়ে অ্যাটেন্ড করতে পারবেন। তো আর যদি কোনো ফার্দার কোয়েশ্চেন না থাকে, সেক্ষেত্রে আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ আসলে মনোযোগ দিয়ে এই কোয়েশ্চেন গুলো দেখার জন্য এবং ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার পার্টটুকু আমি এখানেই শেষ করছি। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে শুভরাত্রি, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ জানাচ্ছি ম্যাম আপনাকে। আমাদের আজকের সেশনে, পুরোপুরি সেশনের উপরে কারো যদি কোনো কোয়েশ্চেন কিংবা কোনো কিছু জানার থাকে আমরা জেনে নিতে পারি, অথবা আমরা সেশনটা শেষ করতে চাচ্ছি আর কি। যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু দয়া করে আনমিউট হয়ে বলবেন প্লিজ। জি, আমাদের কারো কোনো হয়তো প্রশ্ন নেই, তাহলে আমরা আজকের সেশন শেষ করছি। যারা গভীর রাত্রি পর্যন্ত আমাদের সেশনে যুক্ত ছিলেন সবাইকে আমাদের জেনেসিস মিড টার্মের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
আজকের সেশন আমরা এখানে শেষ করছি। যারা আমাদের সম্মানিত মেন্টর ছিলেন, যারা এসিকিউ কোশ্চেন সলভ ক্লাসটি আমাদের সাথে সুন্দরভাবে উপস্থাপন করলেন, তাদেরকেও জেনেসিস মেটার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।